আসসালামু আলাইকুম সবাইকে। তো আমরা গত দুইটা ক্লাসে প্রাণীবিজ্ঞানের টোটাল যে শর্ট সিলেবাসের মধ্যে 7টা অধ্যায় ছিল সেই অধ্যায়গুলো শেষ করছিলাম। তো আজকে আমরা মূলত বোটানি অর্থাৎ প্রথম পত্র উদ্ভিদ বিজ্ঞান শুরু করব। তো প্রাণীবিজ্ঞানের মতো উদ্ভিদ বিজ্ঞানও আমরা টোটাল দুইটা পার্টে নিব। তো আজকের প্রথম পার্টে থাকবে কয়েকটি অধ্যায়, প্রথম 3টি বা 4টি অধ্যায়, দেন বাকি অংশটা আমরা নেক্সট পার্টে শেষ করব। তো চলো এটা শুরু করা যাক। আমরা প্রথম পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ কোষ ও এর গঠন নিয়ে আলোচনা করি। তো এখানে প্রথম আছে কোনটি স্টার্ট কোডন। তো আমাদের প্রথমে বুঝতে হবে কোডনটা কি। আসলে কোডনটা হচ্ছে 3টি নিউক্লিওটাইডের সমষ্টি। নিউক্লিওটাইড, এখন নিউক্লিওটাইড কি সাইড কি এগুলো আমরা পরবর্তীতে এই ক্লাসের মধ্যে জানবো। আপাতত আমরা এটুকু জানি যে কোডন হচ্ছে তিনটি নিউক্লিওটাইডের সমষ্টি। কতটি? 3টি নিউক্লিওটাইডের সমষ্টি। এখন এখানে ইউএএ তিনটা দ্বারা তিনটা নাইট্রোজেন বেস বোঝাচ্ছে এবং ওরা মূলত নিউক্লিওটাইড, ঠিক আছে। তো এখন এই যে 3টি নিউক্লিওটাইড একত্রে একটি কোডন নির্দেশ করে, ঠিক আছে। তো এই যে কোডন এবং এই যে প্রত্যেকটা আর কি কোডন একটি নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে, ঠিক আছে। তো এখন এখানে অপশানে 4টি রয়েছে। আমাদের প্রশ্ন বলছে যে কোনটি স্টার্ট কোডন, ঠিক আছে। তো স্টার্ট কোডন আমাদের জানতে হবে AUG। ও স্টার্ট মানে কি? শুরু মানে আগে, আগ। তো AUG আগ, এভাবে মনে রাখতে পারো জিনিসটা যে স্টার্ট কোডন কোনটি, আগ, অগ, AUG আগ, ঠিক আছে, এইভাবে। আর বাকি যে 3টা আছে এখানে UAG, UGA, UAA, এইগুলো মূলত স্টপ কোডন, ঠিক আছে। স্টপ কোডন কোনো অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে না। এবং স্টার্ট যে কোডনটা আমরা যেটা পড়লাম AUG, এটা একটি অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে। সেই অ্যামিনো অ্যাসিডটার নাম মেথিওনিন। অ্যামিনো অ্যাসিডের নাম মেথিওনিন। অর্থাৎ AUG এটা একটা কোডন, এটা স্টার্ট কোডন এবং কোন অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে? মেথিওনিন, ঠিক আছে। তো এটা একটা গুরুত্বপূর্ণ। তো মেথিওনিন এটা পরীক্ষাতে আসতে পারে। তো যখন যেভাবে আসবে তখন সেভাবে আনসার করবে, ঠিক আছে। আর এরপরে আমাদের বেশ কয়েকটি প্রশ্ন, জাস্ট কোন বিজ্ঞানী বা কে কোনটা আবিষ্কার করছে বা কি, এগুলো জাস্ট মুখস্থের উপর নির্ভরশীল আর কি। জাস্ট একবার করে দেখো। নিউক্লিয়াসের আবিষ্কারককে? রবার্ট ব্রাউন। দেন প্রোটোপ্লাজম জীবনের ভৌত ভিত্তি, এটা আমরা জানি প্রোটোপ্লাজম জীবনের ভৌত ভিত্তি। এবং আর দুইটা তথ্যের সাথে মনে রাখো যে প্রোটোপ্লাজম জীবনের ভৌত ভিত্তি। যদি বলে যে বংশগতির ভৌত ভিত্তি কি, তখন উত্তর আসবে ক্রোমোজোম। কিন্তু যদি বলে ডিএনএ অর্থাৎ যে বংশগতির রাসায়নিক ভিত্তি কি, তখন কিন্তু ডিএনএ আসবে, ঠিক আছে। তো এটা গুরুত্বপূর্ণ, এটা একটু মাথায় রাখবা। তো এখানে প্রোটোপ্লাজম জীবনের ভৌত ভিত্তি, এটা কার উক্তি? এটা হাক্সলের উক্তি। দেন ডিএনএ অণুর গঠন কে আবিষ্কার করেন? ডিএনএ অণুর গঠন আমরা মোটামুটি জানি, দেন আমরা সামনে আরও জানবো। তো এই গঠনটা কে আবিষ্কার করে? মূলত ওয়াটসন এবং ক্রিক, এবং তারা এই আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান। কোষ মতবাদের প্রবক্তাকে? স্লাইডেন, সোয়ান, এটা কোষ মতবাদের প্রবক্তা। দেন প্রাণীবিজ্ঞানের জনককে? প্রাণীবিজ্ঞানের জনক অ্যারিস্টটল। অ্যারিস্টটল প্রাণীবিজ্ঞানের জনক, এটা আমরা জানি। এবং উদ্ভিদ বিজ্ঞানের জনককে? উদ্ভিদ বিজ্ঞানের জনক কিন্তু থিওফ্রাস্টাস, ঠিক আছে, এটা মনে রাখবা। দেন পরে দেখি আমরা আরও কয়েকটা বিজ্ঞানীর নাম এখানে পাবো আমরা। কোষ মতবাদের প্রবক্তাকে? স্লাইডেন, সোয়ান, এটা আমরা পড়ছি আগেও। দেন জেনেটিক কোড কে আবিষ্কার করেন? হরগোবিন্দ খোরানা, ঠিক আছে, হরগোবিন্দ খোরানা। ডিএনএ এর মডেল কে তৈরি করেন? ওয়াটসন ক্রিক, এটা আমরা পড়ছি আগেই। ডিএনএ অণুর পেঁচানো দ্বিসূত্রক বাঁধন প্রকৃতির আবিষ্কারক ওয়াটসন এবং ক্রিক, এটাও আমাদের আগের পড়া। দেন জেনেটিক কোডের আবিষ্কারককে? জেনেটিক বার খোরানা, এটা দ্বারা হরগোবিন্দ খোরানা, এটা আমরা পড়ছি। এবং কোষী জীবদেহের গাঠনিক ও কার্যকরী একক, এটা মূলত সোয়ান এবং স্লেডেন। আমরা আগে পড়লাম যে কোষ মতবাদের প্রবক্তা কে, সেটা ছিল স্লাইডেন ও সোয়ান। এখানেও সেম, যে কোষী জীবদেহের গাঠনিক ও কার্যকরী একক, এটাই মূলত কোষ মতবাদ। তাহলে এটার মতবাদের প্রবর্তন করেন সোয়ান এবং স্লেডেন। তাহলে কোষ মতবাদের প্রবর্তক সোয়ান এবং স্লেডেন। দেন উদ্ভিদ বিজ্ঞানের জনককে? উদ্ভিদ বিজ্ঞানের জনক থিওফ্রাস্টাস, এটা। এবং প্রাণী বিজ্ঞানের জনক অ্যারিস্টটল। এই দুইটা একটু বিশেষভাবে মনে রাখবে, এই দুইটা যেন কোনোভাবেই ভুল না হয়। দেন 5 কিংডম শ্রেণীবিন্যাসের
প্রবক্তাকে হুইটেকার, R.H. হুইটেকার। এটা আমরা প্রাণীবিজ্ঞানে পড়ছি, দেন এটা এখান থেকে পড়বা। তাহলে এই জিনিসগুলো একসাথে করে একটু একবার দেখলে বা কয়েকবার পড়লে মনে থাকবে, সমস্যা নাই। এটা মূলত টোটালি ইনফরমেটিভ একটা বিষয়। তো এখানে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কি? কোষ প্রাচীর আমরা জানি মূলত কোষ প্রাচীর হচ্ছে সেলুলোজ দ্বারা তৈরি। তো এখন সেলুলোজ সেলুলোজ এখন বেশ কিছু সেলুলোজ নিয়ে তৈরি হবে হচ্ছে সেলুলোজ চেইন। সেই সেলুলোজ চেইন আবার বেশ কয়েকটা, প্রায় 100 মতো সেলুলোজ চেইন মিলে তৈরি হবে হচ্ছে মাইসেলি। দেন মাইসেলি তারপর মাইসেলি মিলিত হয়ে তৈরি হবে হচ্ছে মাইক্রোফাইব্রিল। মাইক্রোফাইব্রিল, ঠিক আছে, মাইক্রোফাইব্রিল। দেন মাইক্রোফাইব্রিলগুলো একত্রিত হয়ে তৈরি হবে হচ্ছে ম্যাক্রোফাইব্রিল। এখানে মূলত হচ্ছে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক যেহেতু বলছে, উত্তর আসবে মাইসেলিকে হচ্ছে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক বলা হয়, ঠিক আছে। তো এটা পড়বা। দেন কোন এনজাইম ডিএনএ এর নাইফ বলা হয়? ডিএনএ এর জন্য নাইফ বলা হয়। নাইফ মানে কি? ছুরি। এখন ছুরি মানে হচ্ছে কাটাকাটির কাজ করা, ঠিক আছে। তো এখন এই যে ডিএনএ এর কাটাকাটির জন্য একটা এনজাইম লাগে, সেটার নাম হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। এই জিনিসটা আমার মাথায় রাখবো, রেস্ট্রিকশন মানে যদি কখনো কাটাকাটির কাজ আসে সেটা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। কি বললাম? রেস্ট্রিকশন এনজাইম দ্বারা কাটাকাটির কাজ হয়, ঠিক আছে। এবং এর বিপরীত কাজটা, অর্থাৎ যখন কোনো জোড়া লাগানো, ঠিক আছে, জোড়া লাগানোর কাজে যদি কোনো কিছু ব্যবহার করা হয় সেই এনজাইমটার নাম কি? লাইগেজ, ঠিক আছে। রেস্ট্রিকশন হচ্ছে মূলত কাটাকাটির কাজ, এবং এই লাইগেজ এনজাইম সেটা লাগানো হচ্ছে জোড়া লাগানোর কাজ। তো এটা আমরা জোড়া লাগানো কাজটা কোন এনজাইম করে? লাইগেজ, ঠিক আছে। তো জোড়া লাগানোর বা এখানে হচ্ছে এটা দিয়ে মনে রাখবা, জোড়া লাগানোর কাজটা করা হচ্ছে লাইগেজ। এবং যদি বলে যে কোনটা হচ্ছে কাটাকুটির কাজ, অর্থাৎ নাইফ যেটা বলা হয়, সেটা কি? রেস্ট্রিকশন এনজাইম, ঠিক আছে। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, মূলত এটাই উত্তর, ঠিক আছে। এই দুইটাই মাথায় রাখবা, কারণ দুইটাই খুবই গুরুত্বপূর্ণ, প্রায় পরীক্ষাতে আসে। দেন মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি? মানবদেহের দীর্ঘতম কোষ হচ্ছে স্নায়ু কোষ, যার দৈর্ঘ্য হচ্ছে 1.37 মিটার, 1.37 মিটার, ঠিক আছে। এটা মাথায় রাখবা। আর মানবদেহের ক্ষুদ্রতম কোষ কি? মাইকোপ্লাজমা, ঠিক আছে, এটা মনে রাখবা। এবং মানবদেহের সবচেয়ে বড় কোষ যদি বলে, সবচেয়ে বড় কোষ, তাহলে আসবে হচ্ছে উট পাখির ডিম, ঠিক আছে। তাহলে উট পাখির ডিম সবচেয়ে বড়, সবচেয়ে ছোট হচ্ছে মাইকোপ্লাজমা, এবং সবচেয়ে দীর্ঘ হচ্ছে স্নায়ুকোষ, নিউরন। তো এটা হচ্ছে মূলত দৈর্ঘ্যটা মাথায় রাখবো, 1.37 মিটার, যেহেতু সবচেয়ে দীর্ঘ কোষ, তো এটা দৈর্ঘ্যটা পরীক্ষাতে আসতেই পারে। দেন ডিএনএ আরএনএ এর মধ্যে পার্থক্যকারী নাইট্রোজেন ক্ষারটির নাম কি? এরকম প্রশ্ন প্রায় দেখা যায়। দেন এখানে হচ্ছে আমরা জানি যে টোটাল নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ক্ষার হচ্ছে ডিএনএতে 4টি থাকে এবং আরএনএতে 4টি থাকে। ডিএনএতে থাকে হচ্ছে এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। এবং আরএনএতে থাকে হচ্ছে এডিনিন থাকে, গুয়ানিন থাকে, সাইটোসিন থাকে, কিন্তু থায়ামিনের পরিবর্তে যেটা থাকে সেটা হচ্ছে ইউরাসিল, ঠিক আছে। তার মানে AGC, এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, এই তিনটা হচ্ছে দুইটাতেই কমন, অর্থাৎ এই তিনটা দ্বারা আমরা পার্থক্য করতে পারবো না। কিন্তু শেষের যেটা ছিল, অর্থাৎ থায়ামিন বা ইউরাসিল, এটা দ্বারা আমরা পার্থক্য করতে পারবো। যেমন ইউরাসিল যদি থাকে তাহলে আমরা বুঝবো সেটা কি? অবশ্যই আরএনএ। থায়ামিন থাকলে বুঝবো অবশ্যই ডিএনএ, ঠিক আছে। তাহলে ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্যকারী নাইট্রোজেন ক্ষারটির নাম কি হবে? গুয়ানিন হবে না, কারণ গুয়ানিন দুইটাতেই কমন। থায়ামিন হবে না, কারণ এটাও দুইটাতেই কমন। দেন সাইটোসিন, এটাও সেম, শুধুমাত্র ইউরাসিল, কারণ জানি ইউরাসিলটা হচ্ছে শুধুমাত্র আরএনএতে থাকে, ঠিক আছে। এবং এটা যদি থায়ামিন হয়, এখানে বলতে ডিএনএ বা আরএনএ এর মধ্যে পার্থক্যকারী নাইট্রোজেন ক্ষারটির নাম কি? এখানে অপশন মূলত ইউরাসিল এবং থায়ামিন। এখানে অপশন উত্তর হচ্ছে ইউরাসিল দেওয়া আছে, কিন্তু দুইটাই উত্তর হবে, কারণ যেহেতু হচ্ছে ডিএনএ বা আরএনএ এর মধ্যে পার্থক্যকারী নাইট্রোজেন ক্ষার বলছে, থায়ামিন যেহেতু হচ্ছে তোমার আরএনএতে থাকে না, সো দুইটাই উত্তর হবে। এবং ডিএনএতে কোন নাইট্রোজেন বেসটি পাওয়া যায় না? এটা আমরা জানি, ডিএনএতে হচ্ছে ইউরাসিল থাকে না,
আর ডিএনএ লাইগেজ এনজাইম দিয়ে লাইগেজ কি বললাম, জোড়া লাগানো, অর্থাৎ লাগানো, লাইগেজ জোড়া লাগানো, ঠিক আছে। তাহলে লাইগেজ এনজাইম দিয়ে কি করা যাবে, ছেদন করা না খণ্ডন সংযুক্ত করা, ডিএনএ খণ্ড সংযুক্ত করা যাবে হচ্ছে লাইগেজ এনজাইম দিয়ে, ঠিক আছে। লাইগেজ এনজাইমের কাজ হচ্ছে জোড়া লাগানো, ঠিক আছে। রেস্ট্রিকশন এনজাইমের কাজ হচ্ছে কাটা। সো লাইগেজ এনজাইম দিয়ে ডিএনএ খণ্ড সংযুক্ত করা হয়। নিউক্লিওসাইডের সাথে ফসফেট যুক্ত হয়ে কি গঠিত হয়, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা দেখো যে এখানে প্রশ্ন আসছে যে নিউক্লিওসাইডের সাথে ফসফেট যুক্ত হয়ে কি হয়, এই বিষয়টা একটু ক্লিয়ার করে নাও। মূলত পেন্টোজ সুগার, পেন্টোজ সুগার এর সাথে যখন নাইট্রোজেন বেস যুক্ত হবে, নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ক্ষার, আমরা যেগুলো দেখলাম অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, যখন যেটা এই দুইটা যখন এইগুলো যখন পেন্টোজ সুগারের সাথে যুক্ত হয় যে কোনো একটা, তখন এই যে টোটাল এই জিনিসটাকে বলা হবে হচ্ছে নিউক্লিওসাইড, নিউক্লিওসাইড, ঠিক আছে, নিউক্লিওসাইড এটাকে, ঠিক আছে। তাহলে নিউক্লিওসাইড বলতে আমরা জাস্ট বুঝবো পেন্টোজ সুগার প্লাস নাইট্রোজেন বেস। এখন এই নিউক্লিওসাইডের সাথে যখন একটা ফসফেট গ্রুপ যুক্ত হবে, ফসফেট, তখন এই জিনিসটাকে বলা হবে হচ্ছে নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড, ঠিক আছে। তাহলে নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইডের মধ্যে পার্থক্য, এটা কিন্তু পরীক্ষাতে আসলে কনফিউজ করো না, নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইড। তো যখন হচ্ছে পেন্টোজ সুগার নাইট্রোজেন বেস থাকবে তখন সেটা হবে হচ্ছে নিউক্লিওসাইড, দেন তখন ওর সাথে যখন আমরা ফসফেট গ্রুপ যুক্ত করব তখন আসবে নিউক্লিওটাইড। অর্থাৎ নিউক্লিওটাইডের মধ্যে কী কী থাকে, নাইট্রোজেন বেস থাকে, পেন্টোজ সুগার থাকে, একই সাথে ফসফেট গ্রুপও থাকে, ঠিক আছে। তাহলে এখানে প্রশ্ন আসছে যে ডিএনএ নিউক্লিওসাইডের সাথে ফসফেট যুক্ত হয়ে কি গঠিত হয়, তাহলে এটা উত্তর হবে হচ্ছে নিউক্লিওটাইড, ঠিক আছে, নিউক্লিওটাইড। কারণ নিউক্লিওসাইড আমরা জানি, নিউক্লিওসাইড মানে হচ্ছে নাইট্রোজেন বেস এবং পেন্টোজ সুগার এখানে অলরেডি আছে, দেন ফসফেট গ্রুপ যখন যুক্ত হলো তখন সেটা নিউক্লিওটাইড হলো। আচ্ছা, পরের স্লাইডে আমরা দেখি কোন নাইট্রোজেনাস বেস দিয়ে ডিএনএ কে আরএনএ থেকে আলাদা করা যায়। এখানে থায়ামিন আছে, তো অবশ্যই থায়ামিন হবে। এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, তিনটা হচ্ছে ডিএনএ এবং আরএনএ দুইটাতেই কমন, সো তিনটা উত্তর হবে না, উত্তর হবে কোনটা, থায়ামিন। থায়ামিন বা ইউরাসিল যেটাই উত্তর অপশনে থাকুক সেটাই উত্তর। দেন যে রাসায়নিক পদার্থ ডিএনএতে অনুপস্থিত কিন্তু আরএনএতে বিদ্যমান, তার নাম কি, ডিএনএতে নাই কিন্তু আরএনএতে আছে, অর্থাৎ ইউরাসিল। ডিএনএ ও আরএনএ কোথায় সংশ্লেষিত হয়, ডিএনএ এবং আরএনএ সংশ্লেষিত হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে। ব্যাকটেরিয়াল ক্রোমোজোমের উপাদান কি, ব্যাকটেরিয়াল ক্রোমোজোম, অর্থাৎ ব্যাকটেরিয়াতে যে ক্রোমোজোমটা থাকে সেখানে কি থাকে, সেখানে থাকে হচ্ছে ডিএনএ। ডিএনএ অনুযায়ী কোডন কয়টি নিউক্লিওটাইড দিয়ে গঠিত, কোডন কি বললাম, কোডন হচ্ছে 3টি নিউক্লিওটাইড দিয়ে গঠিত, এবং ইউজি এগুলো প্রত্যেকটা একটা কোডন, এবং এগুলো একটা নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে, শুধুমাত্র স্টপ কোডন যে 3টা আছে সেই 3টা ছাড়া। এখানে হচ্ছে তাহলে ডিএনএ অনুযায়ী কোডন কয়টি নিউক্লিওটাইড দিয়ে গঠিত, কোডন মূলত 3টি, অর্থাৎ এটা হবে উত্তর। দেন ডিএনএ গঠনকারী শর্করা কত কার্বন বিশিষ্ট, আমরা তখন থেকে বলতেছি যে পেন্টোজ সুগার থাকবে, নাইট্রোজেন বেস থাকবে, ফসফেট গ্রুপ থাকবে। ওখানে সুগারটা ছিল কত, পেন্টোজ মানে কি 5, তো পেন্টোজ সুগার যেহেতু ছিল সেহেতু ডিএনএ অনুগঠনকারী সুগার মানে শর্করা, সেটা গঠনকারী কার্বনের সংখ্যা হবে হচ্ছে 5, পেন্টোজ সুগার, ঠিক আছে, পেন্টোজ। দেন ডিএনএ ও আরএনএ উভয়টিতে থাকে কোনটি, ডিএনএ ও আরএনএ উভয়টিতে থাকে হচ্ছে নিউক্লিওটাইড, অবশ্যই নিউক্লিওটাইড থাকবে। নিউক্লিওটাইড ছাড়া তো হচ্ছে কখনো ডিএনএ বা আরএনএ এর স্ট্রাকচার ফুলফিল হবে না, এটা থাকবে। ডিএনএ গঠনকারী শর্করা হলো 5 কার্বন বিশিষ্ট, এটা পড়লাম একটু আগেই। ডিএনএ অনু নাইট্রোজেন বেস কত প্রকার, আর এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ডিএনএতে 4 প্রকার, একইভাবে আরএনএতেও 4 প্রকার, কিন্তু 4 নম্বরটা দুইটার আলাদা।
এতটুকুই। দেন নিচের কোনটিতে ডিএনএ অনুপস্থিত? ডিএনএ হচ্ছে লাইসোজোমে থাকে না, কারণ আমরা জানি ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া যদিও কোষ, তার মধ্যে আলাদা করে ডিএনএ থাকে এবং নিউক্লিয়াসের মধ্যে তো ডিএনএ অবশ্যই থাকে। তো ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, এই তিনটা ছাড়া অপশন আছে লাইসোজোম, তো লাইসোজোম উত্তর। দেন নিচের কোনটি আরএনএ শিকলের স্মারক নয়? আরএনএ শিকলে অ্যাডেনিন থাকে, গুয়ানিন থাকে, সাইটোসিন থাকে, থায়ামিন থাকে না, কারণ থায়ামিন ডিএনএতে থাকে। এর পরিবর্তে আরএনএতে কোনটি থাকে? ইউরোসিল। আরএনএতে কোন বেসটি থাকে না? বারবার একই প্রশ্ন, সেটাই সেম, থায়ামিন। ডিএনএ অণুতে গ্রথিত রাসায়নিক তথ্যগুলোকে মেসেঞ্জার আরএনএ অণুতে কপি করার প্রক্রিয়াকে কী বলে? এখন এই জিনিসটা দেখো, আমরা জানি ডিএনএ থেকে এমআরএনএতে কপি করা। তো এখানে একটা জিনিস যেটা হচ্ছে যে কোনো একটা পরীক্ষাতে যে কোনোভাবে আসতে পারে, সো জিনিসটা একটু ক্লিয়ার করে নাও। তো ডিএনএ আরএনএ প্রোটিন, ঠিক আছে। তো ডিএনএ থেকে যখন ডিএনএ তৈরি করবো আমরা, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হবে, সেটা কি বলো? রেপ্লিকেশন, ঠিক আছে। ডিএনএ, এটা হচ্ছে রেপ্লিকেশন, এটা হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ তৈরি করব, রেপ্লিকেশন। দেন ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি হবে তখন তাকে কি বলবে? তখন তাকে বলা হবে হচ্ছে ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে আরএনএ, ট্রান্সক্রিপশন, দেন আরএনএ থেকে প্রোটিন, এটা কি? ট্রান্সলেশন, এটা হবে হচ্ছে ট্রান্সলেশন। তাহলে ডিএনএ থেকে ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ থেকে আরএনএ ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে প্রোটিন, সেটা কি হবে? অবশ্যই সেটা হচ্ছে ট্রান্সলেশন। এবং এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আরএনএ থেকে যখন ডিএনএ তৈরি হবে তখন ট্রান্সক্রিপশনের উল্টাটা হবে না, তো রিভার্স, ট্রান্সক্রিপশনটা রিভার্স হয়ে যাবে, অর্থাৎ এই প্রক্রিয়াটা হবে হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন, ঠিক আছে। আরএনএ থেকে যখন ডিএনএ বলবে তখন হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন, এতটুকু মনে রাখবো। তো এখান থেকে যে কোনো একটা প্রশ্ন আসতেই পারে, এটা মোটামুটি গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, তো এটা ভালোভাবে মাথায় রাখো। তো এখানে বলছে ডিএনএ অণুতে গ্রথিত রাসায়নিক তথ্যগুলোকে এমআরএনএ অণুতে কপি করার প্রক্রিয়া কি বলে? অর্থাৎ ডিএনএ থেকে আরএনএ কি ছিল? ট্রান্সক্রিপশন, অর্থাৎ ট্রান্সক্রিপশন। দেন ডিএনএ প্রতিলিপিত হয় কোন পদ্ধতিতে? ডিএনএ প্রতিলিপিত হয়, আমরা জানি বেশ কয়েকটা ওখানে সংরক্ষণশীল, অর্ধ সংরক্ষণশীল কয়েকটা পদ্ধতির নাম উল্লেখ রয়েছে, কিন্তু মূলত ডিএনএ প্রতিলিপিত হয় হচ্ছে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে। ডিএনএ প্রতিলিপন কোন প্রক্রিয়ায় ঘটে? অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি, এতটুকুই। দেন নিম্নের কোনটিতে ডিএনএ অনুপস্থিত? লাইসোজোম, এটা আমরা আগেই পড়ছি। কোষে কয় প্রকার আরএনএ পাওয়া যায়? কোষে টোটাল 5 প্রকার আরএনএ পাওয়া যায়। একটা হচ্ছে ট্রান্সফার আরএনএ, রাইবোজোমাল আরএনএ, মাইনর আরএনএ, জেনেটিক আরএনএ, মেসেঞ্জার আরএনএ। টোটাল এই 5 ধরনের আরএনএ পাওয়া যায় হচ্ছে কোষে। আরএনএ 5 ধরনের আরএনএ পাওয়া যায় আর কি, তো উত্তর হবে 5। দেন ডিএনএ অণুর মধ্যে যে দুইটি পিউরিন নাইট্রোজেন বেস থাকে তাদের নাম কি? আমরা জানি যে এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, 4 ধরনের নাইট্রোজেন বেস আমরা হচ্ছে ডিএনএর মধ্যে দেখি। তো এর মধ্যে প্রথম যে দুইটা ছিল তাকে বলা হচ্ছে পিউরিন এবং শেষের দুইটাকে বলা হচ্ছে পাইরিমিডিন। তাহলে পিউরিন যদি বলি, তো পিউরিন হচ্ছে এডিনিন আর গুয়ানিন হচ্ছে পিউরিন, আর বাকি যেগুলো ছিল সাইটোসিন, থায়ামিন, এগুলো হচ্ছে পাইরিমিডিন। দেন ওয়াটসন ও ক্রিক কত সালে ডিএনএ ও ডাবল হেলিক্স স্ট্রাকচার আবিষ্কার করেন? 1953। সো আগেও বলছি যে সালগুলো কিন্তু তেমন গুরুত্বপূর্ণ না, কিন্তু বিশেষ যে সালগুলো আছে, নোবেল পুরস্কারের সাল বলো বা আরও যেই কিছু আছে মানে বিশেষ আর কি, সেইগুলাই হচ্ছে কয়েকটা মুখস্থ করবা, খুব বেশি দরকার নয়, অল্প কয়েকটা। আর বিগত বছরে যেগুলো আসছে সেগুলো তো অবশ্যই। সো এখানে 1953। দেন ডিএনএ এর গঠন উপাদানগুলো কি? ডিএনএ এর গঠন উপাদান তো আমরা জানি, ডিএনএ তো হচ্ছে অ্যামিনো অ্যাসিড থাকে না, সুগার, নাইট্রোজেন বেস, ফসফরাস না, সুগার, নাইট্রোজেন, সালফেট না, এই যে সুগার, নাইট্রোজেন এবং ফসফেট থাকে, ঠিক আছে। সুগার থাকে, নাইট্রোজেন থাকে এবং ফসফেট। দেন ডিএনএ অণুর মধ্যে কোন ধরনের সুগার পাওয়া যায়? ডিএনএ অণুতে কোন ধরনের সুগার পাওয়া যায়? অবশ্যই এটা হবে ডিঅক্সিরাইবোজ। এখানে ডিতে ডিঅক্সিরাইবোজ নিউক্লিক অ্যাসিড, এবং যখন হচ্ছে আমরা আরএনএ পড়বো তখন হচ্ছে রাইবোজ, মানে হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে। এখানে ডি মানে হচ্ছে
অর্থাৎ যখন আমরা ওই যে গঠনটা স্ট্রাকচারটা দেখব তখন ওখানে দেখা যাবে 2 নম্বর কার্বনে অক্সিজেন নাই, ঠিক আছে। ডি অক্সি, ডি মানে হচ্ছে নাই, অক্সি অক্সিজেন নাই, কত নম্বর কার্বনে? 2 নম্বর কার্বনে। এই প্রশ্নটা প্রায় পরীক্ষাতে আসে যে ডিঅক্সিরাইবোজ, অর্থাৎ এই ডিঅক্সিরাইবোজের কত নম্বর কার্বনে অক্সিজেন নাই? 2 নম্বর কার্বনে, ঠিক আছে। তো এটা মনে রাখো, ডিএনএ অণুর মধ্যে কোন ধরনের সুগার পাওয়া যায়? ডিঅক্সিরাইবোজ। এবং ডিঅক্সিরাইবোজের নাম ডিঅক্সিরাইবোজ কারণ সেখানে 2 নম্বর কার্বনে অক্সিজেন থাকে না। দেন ডিএনএ পাওয়া যায় না কোথায়? ডিএনএ হচ্ছে নিউক্লিয়াসে পাওয়া যায়, মাইটোকন্ড্রিয়াতে পাওয়া যায়, ক্লোরোপ্লাস্টে পাওয়া যায়। তিনটা ছাড়া যেটা আছে সেটা আনসার। দেন ডিএনএ অণুর জেনেটিক্যালি নিষ্ক্রিয় অংশগুলো, নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় মানে কি? শূন্য, ফাঁকা। তো ফাঁকা ইংলিশ কি? জাঙ্ক, অর্থাৎ জাঙ্ক ডিএনএ। যেখানে ডিএনএ হচ্ছে জেনেটিক্যালি নিষ্ক্রিয় সেটার নাম কি হবে? জাঙ্ক, জাঙ্ক ডিএনএ। ডিএনএ থেকে আরএনএ তৈরিকে কি বলে? এখানে দেখলাম ডিএনএ থেকে আরএনএ, ডিএনএ থেকে আরএনএ অর্থাৎ ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন। তারপর আছে এক অণু ডিঅক্সিরাইবোজ শর্করা এক অণু নাইট্রোজেন বেসের সাথে যুক্ত হয়ে কি গঠন করে? এখানে ডিঅক্সিরাইবোজ শর্করা অর্থাৎ এক অণু শর্করা এবং নাইট্রোজেন বেস, তাহলে এখানে জাস্ট নিউক্লিওসাইড তৈরি হইতেছে, ঠিক আছে। কেননা এখানে ফসফেট যুক্ত হয় নাই, ফসফেট যেহেতু যুক্ত হয় নাই সেহেতু নিউক্লিওটাইড হবে না, কি হবে? নিউক্লিওসাইড, জাস্ট নিউক্লিওসাইড। তাহলে এখানে শর্করা নাইট্রোজেন বেস, উত্তর হবে নিউক্লিওসাইড, নট নিউক্লিওটাইড। দেন ডাবল হেলিক্স ডিএনএ এর প্রতি পূর্ণাঙ্গ প্যাচের দূরত্ব কত? প্যাচের দূরত্ব হচ্ছে 34 অ্যাংস্ট্রম। আর যখন ব্যাসের কথা বলবে তখন হবে 20 অ্যাংস্ট্রম, ঠিক আছে। এই দুইটা ভালোভাবে মাথায় রাখো। প্যাচ বললে 34 অ্যাংস্ট্রম, ব্যাস বললে 20 অ্যাংস্ট্রম। দেন কোন এনজাইমটি ডিএনএ জোড়া লাগাতে সাহায্য করে? এটা আগেই পড়ানো হয়েছে, লাগাতে, জোড়া লাগাতে। তো এই যে লাগাতে লাইগেজ, ঠিক আছে। তো ডিএনএ জোড়া লাগাতে ডিএনএ লাইগেজ এনজাইমটা ব্যবহার করা হয়। এবং একই সাথে আমরা জানি যে ডিএনএ যেটা কাটার ক্ষেত্রে কোন এনজাইমটা কাজে লাগে? রেস্ট্রিকশন এনজাইম, ঠিক আছে। তো রেস্ট্রিকশন এনজাইমটা ডিএনএ কাটার ক্ষেত্রে কাজে লাগবে এবং ডিএনএ জোড়া লাগানোর ক্ষেত্রে লাগবে ডিএনএ লাইগেজ, এবং দুইটা এনজাইমই খুবই গুরুত্বপূর্ণ। দেন আরএনএ অর্থাৎ আর এর রাইবোজোমাল আরএনএ। তো রাইবোজোমাল আরএনএ কোথায় থাকবে? অবশ্যই রাইবোজোমে থাকবে, আরএনএ থাকে রাইবোজোমে। দেন নিউক্লিক অ্যাসিডের উপাদান কি? নিউক্লিক অ্যাসিডের উপাদান পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস, দুইটা মিলে তৈরি হচ্ছে নিউক্লিওসাইড, দেন অজৈব ফসফেট, অর্থাৎ এটা যুক্ত হলে নিউক্লিওটাইড। তিনটা মিলিয়েই হচ্ছে তোমার নিউক্লিক অ্যাসিড। তো নিউক্লিক অ্যাসিড অর্থাৎ সবগুলো, নিউক্লিক অ্যাসিডের উপাদান যদি বলি তাহলে সবগুলো। দেন কোনটি প্রোটিন তৈরির ব্লুপ্রিন্ট? এখন আমরা একটু আগে দেখলাম ডিএনএ থেকে ডিএনএ তৈরি, সেটা ছিল হচ্ছে রেপ্লিকেশন। ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার প্রক্রিয়াটা ছিল ট্রান্সক্রিপশন। আরএনএ থেকে প্রোটিন, সেটা ছিল হচ্ছে ট্রান্সলেশন। তো আরএনএ থেকে প্রোটিন, মূলত প্রোটিনটা আসছিল হচ্ছে আরএনএ থেকে। তাহলে এখানে কোনটি প্রোটিন তৈরির ব্লুপ্রিন্ট? তো প্রোটিনটা আসতেছে হচ্ছে আরএনএ থেকে, তাহলে প্রোটিন তৈরির ব্লুপ্রিন্ট হবে হচ্ছে অবশ্যই আরএনএ। দেন ডিএনএ হেলিক্সের ব্যাস কত? ব্যাস বলছে তার মানে আসবে হচ্ছে 20, কিন্তু যদি বলতো প্যাচের দূরত্ব কত? 34 অ্যাংস্ট্রম অবশ্যই। ডিএনএ অণুতে অনুপস্থিত থাকে কোনটি? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, তিনটাই থাকে, ইউরাসিল থাকে না, কারণ আমরা জানি ইউরাসিল আরএনএ থাকে। ডিএনএ অণুতে অনুপস্থিত থাকে হচ্ছে ইউরাসিল, উত্তর হবে, এটা হবে সি। কোনটি প্রোটিন সংশ্লেষণ নিয়ন্ত্রণ করে? প্রোটিন সংশ্লেষণ নিয়ন্ত্রণ করে আমরা জানি মূলত রাইবোজোম। তো আরএনএর ক্ষেত্রে যদি দেখি তো অবশ্যই এখানে আরএনএ অর্থাৎ রাইবোজোমাল আরএনএ প্রোটিন সংশ্লেষণ নিয়ন্ত্রণ করবে। তাহলে 39 নম্বরের আনসার হবে এ। আচ্ছা, এখানে কাটছে, সমস্যা নাই। কোষের শক্তিঘর কোনটি? কোষের শক্তিঘর হচ্ছে মাইটোকন্ড্রিয়া, কেননা শ্বসনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটি ধাপ, ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সাইকেল, অর্থাৎ এই দুইটাই হচ্ছে মূলত মাইটোকন্ড্রিয়াতে ঘটে এবং এই দুইটাতে সর্বাধিক শক্তি উৎপন্ন হয়। তো এই শক্তি কোথায় উৎপন্ন হয়? মাইটোকন্ড্রিয়াতে। এজন্য মাইটোকন্ড্রিয়াকে বলে কোষের শক্তিঘর। দেন কোষের কোন অঙ্গকে পাওয়ার হাউস বলা হয়? সেম প্রশ্ন, মাইটোকন্ড্রিয়া উত্তর। দেন মেসোজোমের কাজ কার অনুরূপ? মেসোজোমের কাজ মাইটোকন্ড্রিয়ার অনুরূপ। দেন প্রতিটি প্রাণী কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কত? মাইটোকন্ড্রিয়ার সংখ্যা হচ্ছে 300 থেকে 400টি। প্রতিটি কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা হচ্ছে 300 থেকে 400টি। দেন মাইটোকন্ড্রিয়ার ভিতরে মেমব্রেন কেন্দ্রের দিকে ভাঁজগুলোকে কি বলা হয়? এখানে মূলত মাইটোকন্ড্রিয়া
মাইটোকন্ড্রিয়া হচ্ছে দুইটা আবরণ থাকে, দেন যে ভাঁজটা হয় এই যে ভাঁজগুলোকে বলা হয় হচ্ছে ক্রিস্টি, ঠিক আছে। তো মাইটোকন্ড্রিয়ার ভিতরের মেমব্রেনের কেন্দ্রের দিকে ভাঁজগুলোকে বলা হয় হচ্ছে ক্রিস্টি। কোনটি মাইটোকন্ড্রিয়ার কাজ? মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে কোষের সকল শক্তি উৎপন্ন করা, এবং এজন্যই মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের পাওয়ার হাউস। প্লাস্টিড, আমরা জানি যে ক্লোরোপ্লাস্টে হচ্ছে খাবার তৈরি হয়, সেজন্য ক্লোরোপ্লাস্টকে বলা হয় হচ্ছে কোষের রান্নাঘর। একইভাবে কোষের শক্তি উৎপন্ন করে মাইটোকন্ড্রিয়া, সো মাইটোকন্ড্রিয়া কোষের পাওয়ার হাউস। দেন মাইটোকন্ড্রিয়াতে এনজাইম সংশ্লেষণের জন্য কোন ধরনের রাইবোজোম থাকে? আমরা জানি রাইবোজোম দুই প্রকার আছে, তার মধ্যে 70S হচ্ছে মাইটোকন্ড্রিয়া এনজাইম সংশ্লেষণের জন্য ব্যবহৃত হয় আর কি। মাইটোকন্ড্রিয়াতে রাইবোজোম পাওয়া যায় 70S। দেন মাইটোকন্ড্রিয়ার ভেতরের মেমব্রেন দ্বারা কেন্দ্রের দিকে সৃষ্ট ভাঁজগুলোকে কি বলে? এটা আমরা একটু আগে দেখলাম, ক্রিস্টি। দেন কোনটি নিউক্লিয়াসের গাঠনিক উপাদান? নিউক্লিয়াসের গাঠনিক উপাদান ক্রোমোজোম। ক্রোমোজোমের কোন প্রোটিন পাওয়া যায়? ক্রোমোজোমে পাওয়া যায় হচ্ছে নিউক্লিয় প্রোটিন। তো ক্রোমোজোম নিউক্লিয়াসে থাকে, তো ওখান থেকে নিউক্লিয় শব্দটা আসে, নিউক্লিয় প্রোটিন ক্রোমোজোমে থাকে। মিওসিস প্রক্রিয়ায় উৎপন্ন কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের কত গুণ? ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক। ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায় পরে, যখন আবার পরবর্তী জেনারেশনে দুইটা মিলিয়ে আবার আগের পর্যায়ে চলে যায়। এজন্যই হচ্ছে মূলত মায়োসিসের মাধ্যমে বংশগতির যে বৈশিষ্ট্যটা অক্ষুণ্ণ থাকে। এখানে দুইটা প্রশ্ন আছে, একটা হচ্ছে ক্রোমোজোম সংখ্যার সমতা এবং ক্রোমোজোম সংখ্যার ধ্রুব রাখা। ক্রোমোজোম সংখ্যার সমতা রক্ষা করা এবং ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা, কোনটা হচ্ছে কোন কোষ বিভাজনের গুরুত্ব আর কি। তো ক্রোমোজোম সংখ্যা যখনই হচ্ছে সমতা বলবে, ক্রোমোজোম সংখ্যার সমতা রক্ষা হয় মাইটোসিসের মাধ্যমে। এবং যদি বলে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব থাকে, তাহলে কোনটা উত্তর আসবে? মিওসিস বা মায়োসিস। সমতা বললে মাইটোসিস, ধ্রুব থাকে বললে মিওসিস, ব্যাস। এরপরে ক্রোমোজোমের প্রধান উপাদান কোনটি? ক্রোমোজোমের প্রধান উপাদান নিউক্লিক অ্যাসিড, ডিএনএ বা আরএনএ। ক্রোমোজোম লম্বালম্বি বিভক্ত হয়ে যে দুইটি অংশ ভাগ করে তাদেরকে কি বলে? ক্রোমাটিড। ক্রোমোজোম যখন থাকে সেন্ট্রোমিয়ারের দুই পাশে দুটো থাকে, তারা বলা হচ্ছে ক্রোমাটিড। দেন মানুষের 46টি ক্রোমোজোমের মধ্যে অটোজোম কয়টি? 44টি অটোজোম এবং 2টি হচ্ছে সেক্স ক্রোমোজোম। ডিপ্লয়েড উদ্ভিদের ভ্রূণথলি ডিম্বাণুতে ক্রোমোজোম সংখ্যা কত? ডিপ্লয়েড 2n। জিনোম নিউক্লিয়াসের ক্রোমোজোমের কোন সেটকে বলে? ডিপ্লয়েড সেটকে বলে। জিনোম একটি ক্রোমোজোমের টোটাল যে সেটকে বলা হচ্ছে জিনোম, এটা মূলত ডিপ্লয়েড সেটকে নির্দেশ করে। জাইগোটে 100টি ক্রোমোজোম দেখা গেলে প্রতি গ্যামেটে ক্রোমোজোম ছিল কতটি? জাইগোটে 100টি, অর্থাৎ গ্যামেট, দুইটা গ্যামেট মিলিত হয়ে জাইগোট তৈরি করছে। তো অবশ্যই হচ্ছে দুইটা 50-50, দুইটা থেকে এসে 100 হয়েছে। তো যেহেতু হচ্ছে জাইগোটে 100টি ছিল, তাহলে গ্যামেটে কতটি ছিল? 50টি। 50টি, দুইটা 50 মিলিয়ে 100 হয়েছে। ক্রোমোজোমের যে স্থানে নিউক্লিয়াস যুক্ত থাকে তাকে কি বলে? নিউক্লিয়াস যেখানে যুক্ত থাকে তাকে বলে হচ্ছে স্যাটেলাইট। কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে? একাধিক নিউক্লিয়াস থাকে হচ্ছে লিভার কোষে। লিভার কোষে একাধিক নিউক্লিয়াস থাকে, সেখানে মাইটোকন্ড্রিয়ার সংখ্যাও অনেক থাকে। কারণ আমরা জানি যে লিভার কোষে প্রায় 500-র বেশি জৈব রাসায়নিক বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া চলে, এই জন্য একে জৈব রসায়নগার বলা হয়। এটা হচ্ছে প্রাণীবিজ্ঞানের পরিপাকের সময় পড়ানো হয়েছে। দেন সো এটা মাথায় রাখবা যে কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে? লিভার কোষে। নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে শ্রেণীকৃত কোষগুলোর নাম কি? নিউক্লিয়াসের গঠন, অর্থাৎ একটা হচ্ছে নিউক্লিয়াস সুস্পষ্ট, একটা হচ্ছে নিউক্লিয়াস অস্পষ্ট বা নাই, ঠিক আছে। তো সেটা আদিকেন্দ্রিক কোষ আর প্রকৃত কেন্দ্রিক কোষ। অবশ্যই এখানে আছে হচ্ছে দেহকোষ ও জনন কোষ, এটা কিন্তু কাজের উপর ভিত্তি করে। এখানে বলছে যে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে। তো যেহেতু নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে, অবশ্যই আদিকেন্দ্রিক কোষ এবং প্রকৃত কেন্দ্রিক কোষ হবে, দেহকোষ ও জনকোষ হবে না, কারণ এখানে কাজের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করতে বলে নাই। দেন কোনটি নিউক্লিয়াসের সবচেয়ে ঘন অংশ? নিউক্লিয়াসের সবচেয়ে ঘন অংশ কোনটা? নিউক্লিওলাস। আমরা জানি এটা যদি নিউক্লিয়াস হয়, তো নিউক্লিওলাস, এখানে যে ঘন একটা জায়গা থাকে সেটা বলা হচ্ছে নিউক্লিওলাস। তো অবশ্যই নিউক্লিয়াসের ঘন অংশ হবে হচ্ছে নিউক্লিওলাস।
নিউক্লিওলাস হচ্ছে নিউক্লিয়াসের সবচেয়ে ঘন অংশ। দেন ইউক্যারিওটিক কোষে কি থাকে? ইউক্যারিওটিক মানে হচ্ছে আমরা একটু আগে পড়লাম যে নিউক্লিয়াসের অবস্থার উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে আদিকেন্দ্রিক কোষ, একটি হচ্ছে সুকেন্দ্রিক কোষ। তো সুনির্দিষ্ট নিউক্লিয়াস এবং নিউক্লিওলাস আছে হচ্ছে কোনটাতে? ইউক্যারিওটিক বা প্রকৃতকোষী প্রাণীতে, ঠিক আছে। তো সুনির্দিষ্ট নিউক্লিয়াস ও নিউক্লিওলাস আছে, এটা আনসার। দেন বংশগতি রক্ষাকারী ডিএনএ কোষের কোথায় থাকে? ডিএনএ থাকে হচ্ছে নিউক্লিয়াস ও মাইটোকন্ড্রিয়া উভয়টিতে থাকে। এখানে নিউক্লিয়াসও থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, উভয়টিতে। আমরা জানি যে ডিএনএ হচ্ছে অবশ্যই কোষের বাইরে আর দুইটা অঙ্গাণুর মধ্যে ডিএনএ থাকে। সেই দুইটা অঙ্গাণু কি? নিউক্লিয়াস তো অবশ্যই, এবং আর দুইটা অঙ্গাণু হচ্ছে ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। তো ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া, তো ডিএনএ থাকে নিউক্লিয়াস অবশ্যই, দেন মাইটোকন্ড্রিয়া। নিউক্লিয়াসের ডিএনএ থেকে প্রোটিন সংশ্লেষণের মূল সূত্র সাইটোপ্লাজমে বহন করে আনে মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার মানে বার্তাবাহক। দেন নিউক্লিয়াসের ডিএনএ থেকে প্রোটিন সংশ্লেষণের মূল সূত্র সাইটোপ্লাজমে বহনের কাজ মেসেঞ্জার। তো মেসেঞ্জার আরএনএ বহন করে আনে। দেন উদ্ভিদ কোষের কোন অঙ্গ থাইলাকয়েড অবস্থান করে? থাইলাকয়েড, অবশ্যই থাইলাকয়েড হচ্ছে ক্লোরোপ্লাস্টের একটা অংশ। আমরা যখন উদ্ভিদ শারীরতত্ত্ব পড়ব ওখানে দেখবো থাইলাকয়েড, এখানে সালোক সংশ্লেষণের আলোক পর্যায় সংগঠিত হয় এবং সেটা থাকে হচ্ছে মূলত প্লাস্টিডে। দেন ক্লোরোপ্লাস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ পিগমেন্ট কোনটি? ক্লোরোফিল। ক্লোরোফিল কিন্তু আবার দুই প্রকার, ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি। এর মধ্যে আবার ক্লোরোফিল এটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, তো সেটাই। আর ক্লোরোপ্লাস্টের ঝিল্লি দ্বারা আবৃত পানিগ্রাহী ম্যাট্রিক্সকে কি বলে? স্ট্রোমা। এরপরে আসে ক্লোরোপ্লাস্টের ভিতর যে চাকতি আকৃতির থলে সমূহ স্তরে স্তরে সজ্জিত হয়ে গ্রানাম তৈরি করে, এটাকে কি বলে? থাইলাকয়েড। থলে থাইলাকয়েড। দেন থাইলাকয়েড উদ্ভিদ কোষের কোন অংশে বিদ্যমান? থাইলাকয়েড অবশ্যই প্লাস্টিডে থাকবে। দেন ক্লোরোপ্লাস্টের ফটোসিনথেটিক ইউনিট কোথায় থাকে? থাইলাকয়েড মেমব্রেনে, কারণ থাইলাকয়েডে হচ্ছে সালোকসংশ্লেষণের আলোক পর্যায়টা সংগঠিত হয়। প্লাস্টিড প্রধানত কয় প্রকার? 3 প্রকার, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। দেন জালিকাকার ক্লোরোপ্লাস্ট থাকে কোন শৈবালে? এখানে জালিকাকার ক্লোরোপ্লাস্ট থাকে এই ক্লোরোপ্লাস্টের আকৃতি কোথায় কেমন? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং এটা মনে রাখার সহজ একটা টেকনিক হচ্ছে এটা এভাবে যে ওয়েডোগোনিয়াম, এখানে একটা দুইটা তিনটা ও, অর্থাৎ অনেকগুলো ও জালের মতো ছড়িয়ে আছে, ঠিক আছে। তো ওয়েডোগোনিয়ামের আকৃতি হবে মূলত জালিকাকার, জালিকাকার, ঠিক আছে। এটা হচ্ছে চ্যালামাইডোমোনাস, এটা হচ্ছে চ্যালামাইডোমোনাস। দেন জিগনেমা, জিগনেমা নাম থেকে আসে কি? জিগনেমা, জিগজাগ। তো অবশ্যই এটা তারক আকৃতির হবে, তারক আকৃতি। তো আকাশের যে তারা যখন অনেকগুলো থাকে ওখানে যেমন একসাথে সুন্দর একটা দেখতে লাগে, তেমন জিগনেমা, তো জিগনেমা থেকে জিগজাগ, ওখান থেকে তারকাকার। চ্যালামাইডোমোনাস, চ্যালামাইডোমোনাস হচ্ছে এখানে যদি দেখি CHA, চা। তো চা যেহেতু চা খাই পেয়ালায়, তো এটার আকৃতি হবে পেয়ালা আকৃতির, পেয়ালা আকৃতির। এবং স্পাইরোগাইরা, স্পাইরাল মানে সর্পিল, তো এটা অবশ্যই হবে সর্পিল আকার, সর্পিলাকার, ঠিক আছে। এর বাইরে কয়েকটা আছে, যেমন আছে পিথোফোরা, সরি পিথোফোরা শৈবালের ক্লোরোপ্লাস্টের আকৃতি কেমন? এই প্রশ্নটা যদি আসে তাহলে ফোড়া, এই যে শেষে আছে পিথোফোরা। তো ফোড়াটা কি? মূলত হচ্ছে কোথাও ফোড়া গোল আকৃতির হয়, সো পিথোফোরা শৈবালের ক্লোরোপ্লাস্টের আকৃতি হবে গোলাকৃতির, গোলাকৃতির। তো পিথোফোরা জিগনেমা তারকাকৃতির, চ্যালামাইডোমাস পেয়ালা আকৃতির, ওয়েডোগোনিয়াম জালিকাকার, স্পাইরোগাইরা সর্পিলাকার। এতটুকুই এইভাবে মনে রাখবা, তাহলে আশা করি এটা আর ভুল যাবে না। তো প্রশ্ন যেটাই আসুক না কেন আনসার করতে পারবা। দেন উদ্ভিদ কোষের কোন অঙ্গে থাইলাকয়েড অবস্থান করে? প্লাস্টিডে। সাইটোপ্লাজম পৃথকীকরণের মাধ্যমে দুটি কোষ সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে? সাইটোকাইনেসিস। আর ক্যারিওকাইনেসিস বলে, ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজনকে বলে ক্যারিওকাইনেসিস।
রাইবোজোমের প্রধান উপাদান কি? রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা, অর্থাৎ রাইবোজোমের প্রধান উপাদান হচ্ছে প্রোটিন এবং অবশ্যই রাইবোজোমাল আরএনএ। রাইবোজোমে কি থাকবে? রাইবোজোমাল আরএনএ। সাইটোপ্লাজমে কার্বন ও হাইড্রোজেনের পরিমাণ কত যথাক্রমে? এটা হচ্ছে মুখস্থ রাখবা 20% এবং 10%। দেন কোন ধরনের কোষে রাইবোজোম সবচেয়ে বেশি পাওয়া যায়? রাইবোজোম পাওয়া যায় হচ্ছে প্রোটিন সংশ্লেষণকারী কোষে। কারণ রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা, খুব গুরুত্বপূর্ণ একটি কাজ। সো রাইবোজোম কোথায় পাওয়া যায় বেশি? প্রোটিন সংশ্লেষণকারী কোষে রাইবোজোম বেশি থাকবে। দেন কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজোমকে, কারণ সে হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করে। উদ্ভিদ পুষ্প ও পাতা রঙিন হয় কোন রঞ্জক পদার্থ থাকার কারণে? এখানে ক্লোরোপ্লাস্টের কারণে জাস্ট সবুজ হয়, ক্রোমোপ্লাস্ট থাকার কারণে রঙিন হয়, কারণ ক্রোম শব্দের অর্থই হচ্ছে রং, ঠিক আছে? তো ক্রোমোপ্লাস্ট থাকার কারণে হচ্ছে রঙিন হয়। এবং পরের প্রশ্ন বলতেছে কোন দ্রব্যের উপস্থিতিতে গাজরের মূল হলুদ হয়? হলুদ, গাজরের মূল হয় হচ্ছে ক্যারোটিনের কারণে। দেন শর্করা এবং শ্বেতসার জাতীয় খাদ্য সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে কি বলে? শর্করা বা শ্বেতসার। আমরা জানি যে শর্করা পরিপাককৃত একটি এনজাইম আছে অ্যামাইলেজ, তো অ্যামাইলো শব্দটা অবশ্যই শর্করার সাথে যুক্ত। তো এখানে যেহেতু শর্করা এবং শ্বেতসার আছে সেহেতু অ্যামাইলোপ্লাস্ট। তো শর্করা শ্বেতসার জাতীয় খাদ্য সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে বলা হয় অ্যামাইলোপ্লাস্ট। এবং আর দুইটা আছে, যেটা হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্য সঞ্চয় করে, সেটা হচ্ছে অ্যালিউরোপ্লাস্ট। অ্যালিউরোপ্লাস্ট হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্য সংশ্লেষণ করে এবং ইলায়োপ্লাস্ট হচ্ছে চর্বি জাতীয় খাদ্য সংশ্লেষণ করে। দেন যে কারণে ফলের রং লাল হয়? লাইকোপিন। জ্যান্থোফিল থাকলে যেখানে জ্যান্থোফিল পিগমেন্টে থাকবে জ্যান্থোফিল, তো জ্যান্থোফিল থাকলে মূলত সেই জিনিসটাই হয় সাথে হলুদ, ঠিক আছে? তো জ্যান্থোফিল থাকলে মূলত হলুদ হয়। এবং এখানে যেটা আছে যে ফলের রং লাল হয় কোনটার কারণে? লাইকোপিন। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন, উদ্ভিদের জীবন্ত এক কোষ থেকে অন্য কোষের সাথে সাইটোপ্লাজমিক সংযোগকে কি বলে? দুইটি কোষের মধ্যে যে সাইটোপ্লাজমের একটা সংযোগ থাকে ওই জায়গাটাকে বলা হচ্ছে প্লাজমোডেজমাটা, ঠিক আছে? প্লাজমোডেজমাটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে পাশাপাশি দুইটা কোষের যে সাইটোপ্লাজমিক যে সংযোগটা, সেই সংযোগটাকে কি বলে? প্লাজমোডেজমাটা। ব্যাস। নিম্নের কোনটিতে সিস্টোলিথ থাকে? গোলজি বডির অপর নাম কি? লাইপোকন্ড্রিয়া। অপর নাম যেগুলো রয়েছে প্রত্যেকটা ভালোভাবে পড়বা, কারণ অপর নামগুলো প্রায় আসে। ট্রান্সক্রিপশনের জন্য প্রয়োজনীয় নয় কোনটি? ট্রান্সক্রিপশনের জন্য ডিএনএ লাগবে, আরএনএ পলিমারেজ এনজাইম লাগবে, ইউটিপি লাগবে না কোনটা? স্লাইসোজোম, ঠিক আছে? কারণ ট্রান্সক্রিপশনের জন্য একটি জিনিস লাগবে না, চারটা অপশনের মধ্যে কোনটা? স্লাইসোজোম। উদ্ভিদের জীবন্ত এক কোষের সাথে অন্য কোষের প্রোটোপ্লাজমের সংযোগকে কি বলে? প্লাজমোডেজমাটা। এটা আমরা একটু আগেই পড়লাম, প্লাজমোডেজমাটা। দেন এনজাইমের ভান্ডার কোনটি? এনজাইমের ভান্ডার হচ্ছে লাইসোজোম, কারণ আমরা জানি লাইসোজোমের কাজ হচ্ছে জীবাণু ভক্ষণ করা। সো অবশ্যই সেখানে তার সাথে ভক্ষণ করার সাথে এনজাইম সব অবশ্যই যুক্ত থাকবে। তো এনজাইমের সাথে কোনটা রিলেশন? লাইসোজোম। এই জন্য লাইসোজোমকে বলা হয়েছে এনজাইমের ভান্ডার। এবং লাইসোজোমকে আরও বেশ কয়েকটি নামে ডাকা হয়, যেমন আত্মঘাতী থলিকা বা অটোফ্যাগি, এইগুলো লাইসোজোম। দেন কোনটি উদ্ভিদ কোষে নেই? নিউক্লিয়াস আছে, সেন্ট্রোজোম নেই, রাইবোজোম, গোলজি বডি আছে। তার মানে উদ্ভিদ কোষে কোনটি নেই? সেন্ট্রোজোম, কারণ সেন্ট্রোজোম হচ্ছে শুধুমাত্র প্রাণী কোষের বৈশিষ্ট্য। আচ্ছা, এটা সেন্ট্রোজোম। আচ্ছা, এর সাথে সাথে আমাদের প্রথম অধ্যায় খুব বড় একটা চ্যাপ্টার শেষ হলো। এখানে মূলত যেই টপিকগুলো আলোচনা করলাম, প্রশ্নগুলো তো অবশ্যই এর বাইরে যে কিছু ইনফরমেশন দিলাম বা অন্যান্য যেগুলো আর কি পড়াইছি, তো সেগুলো অবশ্যই ভালোভাবে পড়বা। আশা করা যায় এখান থেকে প্রশ্ন কমন থাকবে, হয় হুবহু প্রশ্ন কমন থাকবে, নইলে কয়েকটা খুব সূক্ষ্ম ইনফরমেশন চেঞ্জ করে ওখান থেকে হচ্ছে তোমার প্রশ্নটা দিবে। সো এটা একটু মাথায় রাখবা এবং একটু মনোযোগের সাথে পড়বা, যেহেতু কোষ ও কোষের গঠন এবং উদ্ভিদ শারীরতত্ত্ব দুটা খুব বড় দুইটা চ্যাপ্টার সাথে অণুজীব। সো এখান থেকে প্রশ্ন আসে এবং
আনসার করাটা গুরুত্বপূর্ণ, কারণ বেশ কিছু প্রশ্ন আসে এখান থেকে। তাহলে আমরা আমাদের পরের অধ্যায়টা শুরু করি, কোষ বিভাজন। এটা খুব ছোট একটি অধ্যায় এবং এখান থেকে প্রশ্ন আসে, এখান থেকে প্রশ্নের উত্তর করাটা খুবই সহজ, একটুখানি মনোযোগ দিয়ে জাস্ট দেখো। প্রথম প্রশ্ন বলতেছে কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোম VLJI আকৃতি ধারণ করে, ঠিক আছে। এটা এই প্রশ্নটা প্রায় আসে, এখান থেকে যে প্রশ্নটা আরো আসে সেটা হচ্ছে VLJI। এখন কোন আকৃতি হইলে কোনটা হইলে তার নামটা কি, ঠিক আছে। তো ভি হইলে মেটাসেন্ট্রিক, এল হইলে সাবমেটাসেন্ট্রিক, জে হইলে অ্যাক্রোসেন্ট্রিক, এবং আই হইলে টেলোসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, ঠিক আছে। তো VLJI এবং এটা যে পর্যায়ে আসে সেটা হচ্ছে অ্যানাফেজ, ঠিক আছে। কোষ বিভাজনের কোন পর্যায়ে VLJI আকৃতি ধারণ করে? অ্যানাফেজ পর্যায়ে। এবং কোন আকৃতি হলে কোনটা হয় সেটা এটাও আসে মাঝে মাঝে। তো মেটাসেন্ট্রিক মানে হচ্ছে মধ্যকেন্দ্রিক, সাবমেটাসেন্ট্রিক বাংলা নাম হচ্ছে প্রাক মধ্যকেন্দ্রিক, টেলোসেন্ট্রিক মানে হচ্ছে প্রান্তকেন্দ্রিক, এবং অ্যাক্রোসেন্ট্রিক মানে হচ্ছে উপপ্রান্তকেন্দ্রিক, ঠিক আছে। তো এটা একটু দেখে নিও। দেন স্পোরোফাইটিক উদ্ভিদে কোথায় মায়োসিস ঘটে? মায়োসিস ঘটে হচ্ছে জনন মাতৃকোষে। মায়োসিস মানে জনন মাতৃকোষ, জনন মাতৃকোষে কি ঘটে? মায়োসিস। দেন মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোম দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়ে যায়? এটা হচ্ছে ক্রোমোজোম দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়ে যায় প্রথম পর্যায়ে, অর্থাৎ প্রোফেজ। দেন ক্রোমোজোমীয় নৃত্য, এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ক্রোমোজোমীয় নৃত্য ও কোন পর্যায়ে ঘটে? ক্রোমোজোমীয় নৃত্যটা ঘটে হচ্ছে প্রোমেটাফেজ পর্যায়ে, অর্থাৎ প্রোফেজের পর প্রোমেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমের নৃত্যটা দেখা যায়। দেন মায়োসিস কোষ বিভাজনের কোন উপধাপে সমসংখ্যক ক্রোমোজোমগুলো পরস্পরের সাথে জোড়া বাঁধে? জোড়া বাঁধাকে বলা হয় হচ্ছে বাইভ্যালেন্ট। এবং এই যে বাইভ্যালেন্ট এটা তৈরি করার যে প্রক্রিয়া তাকে বলা হচ্ছে সিনাপসিস। অর্থাৎ সিনাপসিস এবং বাইভ্যালেন্ট বা জোড়া লাগা যেটা থাকুক না কেন সেটা মূলত উত্তর আসবে জাইগোটিন উপপর্যায়, ঠিক আছে। তো মায়োসিস কোষ বিভাজনের কোন উপধাপে সমসংখ্যক ক্রোমোজোমগুলো পরস্পরের সাথে জোড়া বাঁধে? উত্তর হবে জাইগোটিন। মিওসিস বিভাজনে বিভাজিত হয়, আচ্ছা দেখি, নিউক্লিয়াস দুইবার, ক্রোমোজোম একবার। নিউক্লিয়াস দুইবার বিভক্ত হয় এবং ক্রোমোজোম একবার বিভক্ত হয়, এবং এই জন্য মিওসিস বা মায়োসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয়। তো পরের প্রশ্নটা দেখি, মাইটোটিক কোষ বিভাজনের প্রধানতম কাজ কি? প্রধানতম কাজ হচ্ছে জীবদের কোষের সংখ্যা বৃদ্ধি করা। দেন কোন পর্যায়ে নিউক্লিয়ার বিভক্ত হয় দুইবার, কিন্তু ক্রোমোজোম বিভক্ত হয় একবার? এটা হচ্ছে মূলত মায়োসিসেরই একটি বৈশিষ্ট্য এবং এ কারণে হ্রাসমূলক বিভাজন বলা হয়। দেন মায়োসিস কোষ বিভাজনের কোন দশায় বাইভ্যালেন্ট তৈরি হয়? তো বাইভ্যালেন্ট মানে ওই যে জোড় বাঁধার প্রক্রিয়াটা হচ্ছে বাইভ্যালেন্ট, প্রক্রিয়াটাকে বলা হয় সিনাপসিস, অর্থাৎ জোড় বাঁধা বাইভ্যালেন্ট সিনাপসিস, যে কোনো একটা থাকলেই সেটা মূলত জাইগোটিন, উত্তর হবে জাইগোটিন। দেন মিওসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোম জোড়ার সৃষ্টি হয়? জাইগোটিন, সেম প্রশ্ন। দেন মিওসিস কোষ বিভাজনের সময় ক্রসিং ওভার ঘটে কোন পর্যায়ে? ক্রসিং ওভার ঘটে হচ্ছে প্যাকাইটিন পর্যায়ে, এবং প্যাকাইটিন এই পর্যায়ে, এবং এই যে প্যাকাইটিন উপপর্যায়ে একই সাথে ক্রসিং ওভারের সাথে সাথে পোল্যান্ড টেট্রাড গঠিত হয়, ঠিক আছে, টেট্রাড। দেন মিওসিস ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয় কোন ধাপে? সি, অ্যানাফেজ। আমরা জানি অ্যানাফেজ ধাপে হচ্ছে ক্রোমোজোমটা অর্ধেক হয়ে দুই প্রান্তে দিয়ে গমন করে, অর্থাৎ টোটাল একটা ক্রোমোজোমটা যখন মাঝখান থেকে ভাগ হয়ে দুই পাশে চলে যায় তখনই অর্ধেক হয়, এবং এটা কোন পর্যায়ে? অ্যানাফেজ পর্যায়ে। তাহলে নিম্নোক্ত কোনটি মিওসিস ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয় কোন ধাপে? অ্যানাফেজ। দেন নিম্নোক্ত কোনটি মিওসিস বিভাজনের উপাদান নয়? মিওসিস বিভাজনের উপাদান নয় হচ্ছে, আমরা জানি যে লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন এগুলো সবই হচ্ছে একটু পর্যায়ে, স্টেটোটিন নাই, অর্থাৎ এটা উত্তর হবে। দেন নিচের কোন কোষে মায়োসিস প্রক্রিয়ার কোষ বিভাজন হয়? মায়োসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন হয় জনন মাতৃকোষে। মায়োসিস মানে জনন মাতৃকোষ, তো জনন মাতৃকোষে মায়োসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন হয়।
কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে? বিষুবীয় অঞ্চলে অবস্থান করে অর্থাৎ মাঝে এই যে টোটাল প্রক্রিয়াকে বলা হয়েছে মেটাকাইনেসিস, ঠিক আছে? তো এই যে মেটাকাইনেসিস ঘটে মেটাফেজে, অর্থাৎ ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে কোন পর্যায়ে? মেটাফেজ পর্যায়ে। আচ্ছা, আমরা পরের স্লাইড যদি দেখি তাহলে কোষ বিভাজনের কোন পর্যায়ে সিনাপসিস ঘটে? সিনাপসিস মানে বাইভ্যালেন্ট তৈরি করার প্রক্রিয়া, অর্থাৎ সিনাপসিসটা ঘটে জাইগোট টি পর্যায়ে। দেন ক্যারিওগ্যামি কি? ক্যারিও শব্দটি হচ্ছে নিউক্লিয়াসের সাথে যুক্ত। তো আমরা কি দেখছিলাম? ক্যারিওকাইনেসিসটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, এবং ক্যারিওগামি এটাও সেম, দুটি কোষের নিউক্লিয়াসের মিলন। ক্যারিও শব্দটা মানেই হচ্ছে নিউক্লিয়াসের সাথে যুক্ত, এবং চারটা অপশনের মধ্যে নিউক্লিয়াস শব্দটা একটা অপশানে আছে, সো এটাই উত্তর। দেন মাইটোসিস প্রক্রিয়ায় কি কি বিভক্ত হয়? মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয় হচ্ছে নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয় দুবার, কখনোই না। নিউক্লিয়াস একবার ক্রোমোজোম দুইবার, এটা তো সম্ভবই না। নিউক্লিয়াস দুইবার ক্রোমোজোম একবার। মাইটোসিস প্রক্রিয়া হচ্ছে নিউক্লিয়াস, এটা হতো মাইটোসিস প্রক্রিয়া নিউক্লিয়াস দুইবার ক্রোমোজোম একবার না, এটা তো মায়োসিসে ঘটে। মাইটোসিস যেহেতু বলছে নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয় একবার, মাইটোসিস, ঠিক আছে? মাইটোসিস আর মায়োসিস কখন কোনটা বলে এটা একটু খেয়াল রাখবা। দেন কোন প্রক্রিয়ায় উদ্ভিদ ও প্রাণীর দৈহিক বৃদ্ধি ও বর্ধন ঘটে? অবশ্যই মাইটোসিস প্রক্রিয়ায় উদ্ভিদের দেহ আকৃতিতে বৃদ্ধি পায় মাইটোসিস। দেন ইন্টারফেজ কার অংশ? ইন্টারফেজ আমরা জানি ইন্টারফেজ এবং এম ফেজ বা মাইটোটিক ফেজ, দুইটা ফেজ মিলাই কোনটা হয়? কোষচক্র। তাহলে ইন্টারফেজ কিসের অংশ? কোষচক্রের অংশ। ইন্টারফেজ কোষচক্রের, এবং এই কোষচক্রের মধ্যে ইন্টারফেজ হচ্ছে 90 থেকে 95% সময় লাগে, এবং এম ফেজ অর্থাৎ মাইটোটিক ফেজে সময় লাগে মাত্র 5 থেকে 10%, ঠিক আছে? তো এটা অবশ্যই মনে রাখা সহজ, কারণ টোটাল প্রস্তুতির সময়টা, ইন্টারফেজ মানে তো আমরা জানি যে প্রস্তুতিমূলক সময়টা, তো প্রস্তুতির সময়টা অবশ্যই বেশি হওয়া দরকার। তোমাদের বিভিন্ন অ্যাডমিশন টেস্ট বা পরীক্ষার কথাই দেখো, যে পরীক্ষাটা কিন্তু 1 ঘন্টা বা 1 ঘন্টার পরীক্ষার জন্য অনেক দিন প্রিপারেশন নেওয়া লাগে। তো প্রস্তুতিমূলক পর্যায়টা অনেক বড়, বাট মেন যে ফেজটা মাইটোটিক ফেজ ওইটা হচ্ছে কম। তো 90 থেকে 95% অ্যান্ড 5 থেকে 10%, এটা একটু মাথায় রেখো। দেন মেটাকাইনেসিস ঘটে কোন পর্যায়ে? তো মেটাকাইনেসিস ঘটে মেটাফেজে। মেটাসেন্ট্রিক ক্রোমোজোম কোথায় দেখা যায়? মেটাসেন্ট্রিক ক্রোমোজোম অ্যানাফেজে দেখা যায়। আমরা জানি যে হচ্ছে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক এবং অ্যাক্টোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক বিভিন্ন আকৃতি। তো মেটাসেন্ট্রিক যদি ক্রোমোজোম হয় তাহলে তার আকৃতি হবে ভি আকৃতির। দেন যে ক্রোমোজোমের বাহুদ্বয় সমদৈর্ঘ্য বিশিষ্ট তাই কি বলে? অর্থাৎ একটা ক্রোমোজোম যদি এরকম হয়, এখানেও সমান দৈর্ঘ্য এখানেও সমদৈর্ঘ্য, অবশ্যই তাহলে এটা কি ভি আকৃতির হবে। ভি আকৃতির মানে সেটা হবে হচ্ছে মেটাসেন্ট্রিকের বাংলা অর্থ কি? মধ্যকেন্দ্রিক, অর্থাৎ এখান থেকে ইজিলি বোঝা যায় যে সমদৈর্ঘ্য বিশিষ্ট। ক্রোমোজোমের বাহু যদি সমান দৈর্ঘ্য হয় তাহলে মধ্যকেন্দ্রিক, বাহু দুটি যদি সমান হয় তাহলে সেন্ট্রোমিয়ারটা অবশ্যই একদম মাঝে থাকবে, ঠিক আছে? তো এটাই বিষয়। দেন অ্যাক্টোসেন্ট্রিক ক্রোমোজোমের কোন আকৃতির? অ্যাক্টোসেন্ট্রিক আমরা জানি মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্টোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। তো অ্যাক্টোসেন্ট্রিকটা 3 নম্বরে ছিল, দেন VLJ, তাহলে অ্যাক্টোসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি হচ্ছে জে আকৃতির। দেন আসছে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু। নিয়ন্ত্রিত মৃত্যু হচ্ছে অ্যাপোপ্টোসিস, এবং যদি এটা আসছে যে পুষ্টির অভাবে বা বিষাক্ত দ্রব্যের উপস্থিতি যদি মৃত্যু হয় তাহলে তাকে বলে নেক্রোসিস, এটা। বাট জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু হচ্ছে অ্যাপোপ্টোসিস, ঠিক আছে? তো আমরা যখন জেনেটিক্স ও জিনতত্ত্ব বিবর্তন পড়ছিলাম ওখানে দেখছিলাম যে এপিস্টেসিস, নট অ্যাপোস্টোসিস, ওখানে ছিল এপিস্টেসিস কি ছিল? যখন একটি জিন অন্য একটি নন অ্যালিক জিনকে তার বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, ঠিক আছে? তো ওইটা যেহেতু জিনের সাথে, জিন তত্ত্বের সাথে জড়িত, সো এখানে যেহেতু জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু বলছে, তো ওইটার সাথে মিলায় ওখানে ছিল এপিস্টেসিস, এখানে অ্যাপোপ্টোসিস, একটু মিলায় মনে রাখতে পারো এটা। দেন পেঁয়াজের মূলের মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোম সংখ্যা কত? পেঁয়াজ মূলের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 16টি, ঠিক আছে? এখানে ধানের 24টি এবং গমের 42টি, ভুট্টার 20টি। এই ইনফরমেশনগুলো একটু মুখস্থ করে রেখো। দেন কোষচক্রের সংশ্লেষণ দশায় ব্যয়িত হয় কত? কোষচক্রের সংশ্লেষণ হচ্ছে আমরা জানি যে ওখানে 3টা G1, S আর G2 3টা পর্যায় আছে। এর মধ্যে সংশ্লেষণ, কোনো কিছু সংশ্লেষণ হইতে সবচেয়ে বেশি সময় লাগবে, তো সংশ্লেষণে সময় লাগবে হচ্ছে 30 থেকে 50 ভাগ, এবং G1 এ লাগে 30 থেকে
40 ভাগ, এবং এখানে লাগে মাত্র 10 থেকে 20 ভাগ। অর্থাৎ সংশ্লেষণ দশা বা এস বা সিনথেসিস দশায় টোটাল সময় লাগে কত? 30 থেকে 50 ভাগ। দেন বহু নিউক্লিয়াস যুক্ত প্রাণীকোষকে কি বলে? বহু নিউক্লিয়াস যুক্ত প্রাণীকোষকে বলে প্লাজমোডিয়াম, এবং বহু নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষকে বলে সিনোসাইটস। তো এখানে যদি বহু নিউক্লিয়াস যুক্ত প্রাণীকোষকে কি বলা হয় তাহলে সেটার উত্তর নাই, কিন্তু এখানে যদি হচ্ছে উদ্ভিদ বলে যে বহু নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষকে কি বলা হয় তাহলে উত্তর আসবে হচ্ছে সিনোসাইটস। দেন কোষ বিভাজনের সময় সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলে? অবশ্যই সাইটোকাইনেসিস। এবং ক্যারিওকাইনেসিসটা কি ছিল? নিউক্লিয়াসের বিভাজন। অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজনটা ছিল হচ্ছে ক্যারিওকাইনেসিস, এবং সাইটোপ্লাজমের বিভাজনটা হচ্ছে সাইটোকাইনেসিস। দেন বিভাজন ক্ষমতা নেই কোন কোষের? স্নায়ুকোষের। স্নায়ুকোষ, পেশিকোষ, রক্তকোষ, এই কোষগুলোর আমরা জানি যে কোনো বিভাজন ক্ষমতা নেই, তো স্নায়ুকোষ। দেন নিম্নের কোন প্রাণী কোষ বিভাজনের অংশ নেয়? সেন্ট্রিওল। সেন্ট্রিওল থেকে অ্যাস্টার রে বা অ্যাস্টার রশ্মি উৎপন্ন হয়। আচ্ছা, সো আমরা হচ্ছে কোষ বিভাজন অধ্যায়টা শেষ করলাম। আমাদের পরবর্তী অধ্যায় হচ্ছে অণুজীব। ঠিক আছে, এই অধ্যায়টা মোটামুটি একটু বড় অধ্যায়, বাট একটু মনোযোগ দাও, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে এবং প্রতিবারই আসে। তো মানবদেহে ম্যালেরিয়া জীবাণু সুপ্ত অবস্থায় কতদিনে থাকতে পারে? তো ম্যালেরিয়া, এখানে ইনফরমেটিভ জিনিসগুলো মুখস্থ করবো। এখানে দেখা গেল তোমার বেশ সুপ্তিকাল বা কতদিন পর জ্বর আসে, কতদিন পর, বা এই টাইপের বেশ কিছু তোমার সংখ্যা এখানে মুখস্থ করতে হবে এগুলা। সো এখানে আছে ম্যালেরিয়া পরজীবী পুংগ্যামেট স্ত্রী গ্যামেটের মিলন হয় কোথায়? ক্রপে। দেন ম্যালেরিয়া পরজীবী একটি আবশ্যক পরজীবী, অর্থাৎ এদের জীবনচক্র সম্পন্ন করতে গেলে এই পরজীবী অর্থাৎ অন্য কারোর দেহে আশ্রয় নেওয়াই লাগবে, এটা হচ্ছে মাস্ট। সেজন্য একে বলে হচ্ছে আবশ্যক পরজীবী, অত্যাবশ্যক পরজীবী বলে ম্যালেরিয়া জীবাণুকে। দেন ম্যালেরিয়া জীবাণু মানবদেহে প্রবেশে সাধারণত কতদিন পর জ্বর আসে? এগুলো ইনফরমেটিভ জিনিস মুখস্থ করবা। দেন প্লাজমোডিয়াম স্পোরোজয়েড দেখতে কেমন? স্পোরোজয়েড দেখতে মাকু আকৃতির। মাকু আকৃতি বলতে কেমন বুঝি আমরা? কোনো একটা কিছুর দুই দিক যদি সরু হয় এবং মাঝের অংশটা যদি মোটা হয় তাহলে এই আকৃতিকে বলা হয় হচ্ছে মাকু আকৃতির। ঠিক আছে, তো মাকু আকৃতির জীববিজ্ঞান পড়তে গেলে অনেক দেখবা, যেমন রুই মাছের সাইজটা হচ্ছে মাকু আকৃতির, বা আমরা যখন হৃদপেশি পড়ছিলাম তো ওখানে নিউক্লিয়াসের যে সাইজটা ছিল সেটা হচ্ছে মাকু আকৃতির ছিল, সেম। সো এখানে স্পোরোজয়েডের দেখতে কেমন? মাকু আকৃতির। দেন পলিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া কোন প্রজাতির দ্বারা হয়? এটা মূলত ম্যালিগন্যান্ট হবে। ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া কোনটার মাধ্যমে হয়? তো প্লাজমোডিয়াম ভিভ্যাক্স না, ম্যালেরি না, ফেলসিপ্যারাম। তো প্লাজমোডিয়াম ফেলসিপ্যারামের কারণে ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়াটা হয়, এবং এটা মূলত এটা খুবই ডেঞ্জারাস। ঠিক আছে, তো প্লাজমোডিয়াম ফেলসিপ্যারাম এটার দ্বারা ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়াটা হয়। দেন স্ত্রী মশকি ম্যালেরিয়া জীবাণু বহন করে, এই তথ্য প্রকাশ করেন কোন বিজ্ঞানী? মেজর রোনাল্ড রস, এটা পড়বা। দেন ম্যালেরিয়া জীবাণু একটি স্ত্রী গ্যামিটোফাইট হতে কয়টি ডিম্বাণু তৈরি হয়? এখানে অপশন আছে হচ্ছে 4টি, 8টি, 4টি, 2টি, 1টি। অর্থাৎ একটি গ্যামিট থেকে একটি মাত্র, এখানে বলছে যে স্ত্রী গ্যামিটোফাইটে কতটি ডিম্বাণু তৈরি হয়, অর্থাৎ একটি মাত্র গ্যামিটোফাইট থেকে একটি ডিম্বাণু তৈরি হবে। দেন ম্যালেরিয়া জীবাণু চলমান জাইগোটকে কি বলে? ম্যালেরিয়া জীবাণু চলমান জাইগোটকে বলা হয় হচ্ছে ওয়াকিনেট। এটা মনে রাখবো এই প্রশ্নটা। ম্যালেরিয়া জীবাণু চলমান জাইগোটকে কি বলে? ওয়াকিনেট। দেন ম্যালেরিয়া জীবাণু চলমান জাইগোটকে কি বলে? সেম প্রশ্ন। অযৌন চক্রের সর্বশেষ ধাপ কোনটি? গ্যামেটোসাইট। অযৌন চক্রের সর্বশেষ ধাপ যখন বলবে অযৌন যৌন, এটা যে সর্বশেষ ধাপ কি? গ্যামেটোসাইট। দেন ম্যালেরিয়া জীবাণু মানবদেহে প্রবেশের পর প্রথম কোথায় আশ্রয় নেয়? প্রথম আশ্রয় নেয় হচ্ছে যকৃতে। ঠিক আছে, মানবদেহে প্রবেশের পর আমরা জানি ম্যালেরিয়া জীবাণুর টোটাল জীবনচক্র সম্পন্ন হয় হচ্ছে মশকির দেহেও হয় এবং মানুষের দেহে, দুইটা একসাথে হয়। এবং মানুষের দেহে যখন প্রথম প্রবেশ করে তারপরে প্রথম আশ্রয় নেয় যকৃতে। দেন হেপাটিক সাইজগ্নি কোথায় ঘটে? হেপাটো শব্দটা মানেই হচ্ছে যকৃৎ, হেপাটো মানেই হচ্ছে যকৃৎ, যেখানেই থাকুক। অর্থাৎ হেপাটিক সাইজগ্নি যেহেতু বলছে তাহলে হেপাটিক সাইজগ্নি কোথায় ঘটবে? অবশ্যই যকৃতে ঘটবে। হেপাটিক সাইজগ্নি কোথায় ঘটবে? যকৃতে। দেন কোন পরজীবীটি মানুষের দেহে ম্যালেরিয়া সৃষ্টি করে না?
আমরা জানি 4টা পরজীবী ছিল, প্লাজমোডিয়াম ভিভ্যাক্স, প্লাজমোডিয়াম ওভেলি, প্লাজমোডিয়াম ফেলসিপারাম অ্যান্ড প্লাজমোডিয়াম ম্যালেরি। তো ওভেলি, ম্যালেরি, ফেলসিপারাম, কিন্তু এই যে সাইনোমোলজি এটা এখানে ছিল না, অর্থাৎ এটা হবে উত্তর। কোন পরজীবীটি মানুষের দেহে ম্যালেরিয়া সৃষ্টি করে না? ঠিক আছে। দেন মশকির দেহে ম্যালেরিয়া জীবাণু জীবনচক্রকে কি বলে? মশকির দেহে যখন থাকবে স্পোরোজয়েড, কে প্রমাণ করেন কেবলমাত্র অ্যানোফিলিস গণভুক্ত স্ত্রী মশা ম্যালেরিয়া পরজীবী বহন করে? রোনাল্ড রস। মানুষের কোন অংশে ম্যালেরিয়া পরজীবী প্লাজমোডিয়াম ভিভ্যাক্স ছাইযোগ্নি প্রজনন ঘটে? লোহিত রক্তকণিকা। মানুষের দেহে যখন ম্যালেরিয়া জীবাণুটা আসে, আমরা জানি ম্যালেরিয়া জীবাণু জীবনচক্র সম্পন্ন করতে গেলে মশকির দেহে এবং মানুষের দেহে দুইটা একসাথে হয়, এবং সেখানে মানুষের দেহে যখন আসে যকৃৎ এবং লোহিত কণিকা দুইটাতেই হয়। এখানে যেটা বলছে যে ম্যালেরিয়া পরজীবী ভিভ্যাক্স ছাইযোগ্নি প্রজনন ঘটে কোথায়? লোহিত রক্তকণিকাতে। দেন মশকির দেহে ম্যালেরিয়া পরজীবী যে প্রক্রিয়া ঘটে তা হলো মশকির দেহে, ম্যালেরিয়া পরজীবীর মশকির দেহে যেটা ঘটবে সেটা হচ্ছে জাস্ট গ্যামিটোগ্নি স্পোরোগ্নি। গ্যামিট স্পোর, এখান থেকে মনে রাখবা যে গ্যামিটোগ্নি স্পোরোগ্নি কোথায় ঘটে? মশকির দেহে। দেন ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রের কোন দশা মানুষে সংক্রমিত হয়? স্পোরোজয়েট। মানুষে সংক্রমিত হয় কোন দশায়? স্পোরোজয়েট। বার্ড ফ্লু রোগটি কিসের দ্বারা হয়? এখান থেকে আমাদের যে ভাইরাস বা ব্যাকটেরিয়া টপিকটা, এটা হচ্ছে ভাইরাস থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে ভাইরাস, যেমন কোন ভাইরাসের আকৃতি কেমন, কোনটা ডিএনএ ভাইরাস বা কোনটা আরএনএ ভাইরাস, বা এখানে ভাইরাসের গঠন থেকে তো কোন ভাইরাস দিয়ে টিকা তৈরি করা যায় বা না যায়, বা এইগুলো তো কোন রোগের জন্য কোন ভাইরাস, এগুলো প্রায় আসে। সো এই ইনফরমেশনগুলো একটু ভালোভাবে মাথায় রাখবা। যেমন বার্ড ফ্লু কোনটির দ্বারা হয়? বার্ড ফ্লু হয় হচ্ছে ভাইরাস দ্বারা। ঠিক আছে। তামাকের মোজাইক রোগ, ভাইরাস দ্বারা যে রোগগুলো হয় আমরা মনে রাখতাম কি হবে? হাই হাই দেশে, হাই হাই দেশে বসন্ত মাস এলো, ইনফ্লুয়েঞ্জা সার্কোমা জ্বরে পেল। সার্কোমা জ্বরে পেল। ঠিক আছে। হাইতে হারপিস, হারপিস ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস। দেন হাইতে হচ্ছে হারপিস ভাইরাস। ঠিক আছে। দেন দেশে ডেঙ্গু, বসন্ত তো বসন্ত রোগ, মাসতে হচ্ছে মামস, এলোতে এডিনো ভাইরাস, ভাইকে হচ্ছে ভাইরাল হেপাটাইটিস, ইনফ্লুয়েঞ্জা তো ইনফ্লুয়েঞ্জা, সার্কোমার ওখানে হবে ক্যাপোসি সার্কোমা, জ্বর, এবং পেলোতে পোলিও। ঠিক আছে। এইগুলো সব রোগ মূলত ভাইরাসের দ্বারা হয়। এখন বার্ড ফ্লু। ঠিক আছে। দেন তামাকের মোজাইক রোগ সৃষ্টিকারী অনুজীব কি? তামাকের মোজাইক রোগ টিএমভি ভাইরাস। ঠিক আছে। টিএমভি ভাইরাস, এটা তো নর্মাল। টিএমভি কোন ধরনের ভাইরাস? টিএমভি, ঠিক আছে, টিএমভি হচ্ছে একটি আরএনএ ভাইরাস। এখন যে কোনটি ডিএনএ ভাইরাস কোনটি আরএনএ ভাইরাস, এখান থেকে প্রশ্ন প্রায় আসে, তো আমরা এটা মনে রাখবো। টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। ঠিক আছে। তো টিপু, টিপুতে কি টিআইভি, টিপুর ভাই, টিপুর ভাই, ভাইতে হচ্ছে ভ্যাকসিনিয়া, আর ভ্যানিলাতে হচ্ছে ভ্যারিওলা। টি2 তো টি সিরিজের যেই টি2 ভাইরাসটা আর কি, হতেতে হারপিস আর হেপাটাইটিস বি, ফ্রান্সতে এটা হচ্ছে ফুলকপির মোজাইক ভাইরাস, আর এলোতে হচ্ছে এডিনো ভাইরাস। ঠিক আছে। তো এই ভাইরাসগুলো মূলত ডিএনএ ভাইরাস। ঠিক আছে। এটা হচ্ছে ডিএনএ ভাইরাস। এখন এর মধ্যে কিন্তু আমরা টিএমভি ভাইরাস, টিএমভিটা পাইনি, টোবাকো মোজাইক যেটা ছিল। সো টিএমভি যেহেতু টোবাকো মোজাইক ভাইরাস এর মধ্যে নাই, তার মানে টিএমভি হচ্ছে ডিএনএ ভাইরাস না, টিএমভিটা হচ্ছে কি আরএনএ ভাইরাস হবে। ঠিক আছে। তো এটা একটু মাথায় রাখবা। দেন ধানের টুংরো ভাইরাস কোনটি? ধানের টুংরো ভাইরাস সৃষ্টিকারী অনুজীব কোনটি? ধানের টুংরো
টুংরো ধানের টুংরো রোগ সৃষ্টিকারী অণুজীব কোনটি? এখন এটা অবশ্যই ভাইরাস, কারণ আমরা বলে থাকি যে ধানের টুংরো ভাইরাস, ঠিক আছে, তো নামের সাথে ভাইরাস। তামাকের মোজাইক ভাইরাসকে পৃথক করে ক্লাসিত করার জন্য নোবেল পুরস্কার পান কে? স্ট্যানলি। এগুলো হচ্ছে ইনফরমেটিভ জিনিস, এগুলো জাস্ট মুখস্থ রাখবো, কিছু কিছু নাম যেমন ভাইরোলজির জনক বা আরো কয়েকটা ইনফরমেশন আছে, ভাইরাস এটা কে বলছে, এরকম কয়েকটা এটা মনে রাখবো জাস্ট। T2 ব্যাকটেরিওফাজ কি? ব্যাকটেরিয়া বলতে হচ্ছে ব্যাকটেরিয়া এবং ফাজ, ঠিক আছে, ব্যাকটেরিওফাজ, এটা ব্যাকটেরিয়া দেখে এটা আবার অনেকেই ব্যাকটেরিয়া লিখে দেয়, কিন্তু এটা আসলে না। ফাজ মানে খেয়ে ফেলা বা ভক্ষণ করা, ঠিক আছে, ধ্বংস করা। তো ব্যাকটেরিওফাজ বলতে ব্যাকটেরিয়াকে ধ্বংস করা বোঝায়, তাহলে ব্যাকটেরিয়াকে ধ্বংস করবে কে? ভাইরাস। তো T2 ব্যাকটেরিওফাজ কি? ব্যাকটেরিওফাজ একটি ভাইরাস, ঠিক আছে, ব্যাকটেরিওফাজ একটি ভাইরাস। দেন ভাইরাসের দেহ গঠিত হয় যে উপাদান দিয়ে, তার নাম হচ্ছে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড। প্রোটিন যে আবরণ থাকে ভাইরাসের আর কি, ওটাকে বলা হচ্ছে ক্যাপসিড, এবং নিউক্লিক অ্যাসিড তো নিউক্লিক অ্যাসিড কোনোটায় ডিএনএ থাকবে, কোনোটাতে আরএনএ থাকবে। ডেঙ্গু ভাইরাসের সেরোটাইপ 9 কোনটি? যে এটা হবে উত্তর, কেননা DENV 1, 2, 3 এবং 4 এই 4টা থাকে, শুধুমাত্র DENV 0টা থাকে না, ঠিক আছে, তো এটা মনে রাখবা। ভাইরাসের দেহে কোন পদার্থ দ্বারা তৈরি? নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন। এটা বললাম কি, প্রোটিনের আবরণকে বলা হচ্ছে ক্যাপসিড, আর মাঝে থাকে হচ্ছে নিউক্লিক অ্যাসিড, ডিএনএ থাকতে পারে, আরএনএও থাকতে পারে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের আকৃতি কেমন? ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের আকৃতি হচ্ছে ডিম্বাকার। এটা হচ্ছে একটা অসম্ভব জিনিস, বাট তবু এটা দিয়ে মনে রাখা যায়, ইঁদুরের ডিম, ঠিক আছে, ইঁদুরের ডিম। তো ইঁদুর থেকে ইনফ্লুয়েঞ্জা, ডিম থেকে ডিম্বাকার, ইনফ্লুয়েঞ্জা। গোল আলুর সবচেয়ে মারাত্মক রোগ হচ্ছে বিলম্বিত ধসা রোগ, এটা জানো। গোল আলুর সবচেয়ে মারাত্মক রোগ কোনটি? বিলম্বিত ধসা রোগ, ঠিক আছে, তো এটা একটু মনে রাখো, এটা পরীক্ষাতে আসতে পারে। দেন টিএমভি এর দেহ কি দ্বারা গঠিত? এটা টিএমভি এর দেহ হচ্ছে আরএনএ এবং প্রোটিন, কারণ আমরা জানি এদের টিএমভি যেহেতু টোবাকো মোজাইক ভাইরাস, একটি ভাইরাস, তো ভাইরাসের দেহ দুইটি জিনিস দ্বারা তৈরি হবে, একটি হচ্ছে প্রোটিন এবং একটি থাকবে হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তো প্রোটিন অবশ্যই থাকবে এবং নিউক্লিক অ্যাসিড হিসেবে ডিএনএ বা আরএনএ যে কোনো একটি থাকবে। টিএমভি আমরা জানি হচ্ছে আরএনএ ভাইরাস, কেননা আমরা যে ইয়াটা দেখলাম ওখানে ডিএনএ ভাইরাসের মধ্যে টিএমভি ছিল না, অর্থাৎ আরএনএ, তার মানে টিএমভি এর দেহে হচ্ছে আরএনএ এবং প্রোটিন থাকবে। দেন নিচের কোনটি এই ভাইরাস দ্বারা সংক্রমিত রোগ? ডেঙ্গু, যে আমরা ভাইরাস দ্বারা সংক্রমিত রোগ পড়লাম, হাই হাই দেশে বসন্ত মাস এলো, দেশে থেকে ডেঙ্গু। দেন কোনটি ভাইরাস জনিত রোগ? পোলিও। ভাইকে ইনফ্লুয়েঞ্জা সার্কোমা জ্বরে পেলো, পেলোতে পোলিও। দেন জলাতঙ্ক হয় কোন ভাইরাসের কারণে? রেবিস। রুবিওলার কারণে হয় হচ্ছে হাম, এটা মনে রাখবে, এটা আসতে পারে। রুবিওলার কারণে হয় কোন ভাইরাস? মানে রুবিওলা ভাইরাসের কারণে হাম হয়, ঠিক আছে। সবচেয়ে ছোট ভাইরাস কোন রোগ সৃষ্টি করে? ফুট অ্যান্ড মাউথ রোগ। সবচেয়ে ছোট ভাইরাস সৃষ্টি করে কোনটা? ফুট অ্যান্ড মাউথ রোগ। এটা মেবি এবছরই হচ্ছে গুচ্ছ প্রশ্ন আসছে যে ফুট অ্যান্ড মাউথ রোগ সবচেয়ে হচ্ছে ছোট ভাইরাস, ঠিক আছে, তো এটা মাথায় রাখবো, সবচেয়ে ছোট ভাইরাস কোনটি? ফুট অ্যান্ড মাউথ। ব্যাকটেরিয়ার নামকরণ করেছেন যে বিজ্ঞানী, তার নাম কি? এরেনবার্গ। নিচের কোনটির জন্য সায়ানোব্যাকটেরিয়ার রং নীলাভ সবুজ হয়? ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, ফাইকোসায়ানিন, টনোপ্লাস্ট, ঠিক আছে। ক্রোমোপ্লাস্টের কারণে সবুজ হয়, তো ক্রোমোপ্লাস্ট হবে না, ক্লোরোপ্লাস্টের কারণে সবুজ হয়, এটা হবে না, ক্রোমোপ্লাস্ট না, ফাইকোসায়ানিন, এটা মনে রাখবা, ফাইকোসায়ানিন, ঠিক আছে। দেন পেনিসিলিন আবিষ্কার করেন কে? এটা তো পেনিসিলিন আবিষ্কার হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং। পেন্সিল আবিষ্কার করেন। এগুলো জাস্ট ইনফরমেটিভ, একটু দেখবা, মুখস্থ করবা, ঠিক আছে, যেহেতু বিগত বছর আসছে প্রশ্নগুলা, সেহেতু এগুলো কোনোভাবে স্কিপ করবা না, কারণ আগেও বলছি এখনো বলছি, কৃষিতে কিন্তু অনেকগুলো প্রশ্ন হুবহু রিপিট হয় বিগত বছর থেকে, ঠিক আছে। তো এইভাবে গরুর অ্যানথ্রাক্স রোগের জীবাণু এক ধরনের ব্যাকটেরিয়া, এগুলো মুখস্থ। প্লাজমিড পাওয়া যায় কোনটিতে? প্লাজমিড পাওয়া যায় ব্যাকটেরিয়া, কারণ ব্যাকটেরিয়া যে গোলাকার যে ডিএনএ থাকে সেটাকে আমরা প্লাজমিড বলি, এটা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, ডিএনএ রিকম্বিনেশন বলো বা বিভিন্ন ক্ষেত্রে। কোনটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া নয়? ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া নয়, তার মানে কি? অবশ্যই নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। তো নাইট্রিফাইং ব্যাকটেরিয়া যেগুলো আছে, এইগুলোর সাথে নাইট্রো শব্দটা আছে, ঠিক আছে। নাইট্রিফাইং ব্যাকটেরিয়া এটা হচ্ছে মূলত
নাইট্রো, তো নাইট্রিফাইং এটা কিন্তু দুইটা আছে, একটা হচ্ছে নাইট্রোজেন সংবন্ধনের জন্য দায়ী বা নাইট্রিফিকেশন, ওইটার ক্ষেত্রে এটা মিলবে না। কিন্তু নাইট্রিফাইং, যখন নাইট্রিফাইং বলবে তখন হচ্ছে এই যে ব্যাকটেরিয়াগুলো আছে তো তার মধ্যে নাইট্রো শব্দটা থাকবে, ঠিক আছে। কিন্তু যদি বলে যে হচ্ছে নাইট্রোজেন সংবন্ধন, তখন কিন্তু এটা মিলবে না, ঠিক আছে। তো এটা একটু মাথায় রেখো। দেন নিচের কোন এনজাইম ব্যাকটেরিয়াকে ধ্বংসের প্রধান ভূমিকা পালন করে? লাইসোজাইম। লাইসোজাইম হচ্ছে এনজাইম যেটা সবসময় জীবাণু ধ্বংস করে। লাইসোজোম আমরা পড়ছি, লাইসোজোম হচ্ছে একটি সেল অর্গানেল, সেটা লাইসোজোমের কাজ হচ্ছে মূলত জীবাণু ভক্ষণ করা। সো লাইসোজোমের কাজ যেহেতু জীবাণু ভক্ষণ করা, সেটার সাথে মিলে লাইসোজাইম এনজাইমটাও সেম কাজটাই করে থাকে। দেন ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের জন্য দায়ী কোনটি? লিপিড, সেলুলোজ, কাইটিন? কোনোটিই নয়, কারণ আমরা জানি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর পেপটিডোগ্লাইকান দিয়ে তৈরি এবং সাথে কিছু মোনামিক অ্যাসিড ও টিকোইক অ্যাসিড থাকে। আচ্ছা, এরপর হচ্ছে পাটে হ্রাস ছাড়তে কাজে লাগে হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। মাটিতে সরাসরি নাইট্রোজেন সংবন্ধন করতে পারে কোনটি? এই যে নাইট্রোজেন সংবন্ধন আসতে, তো নাইট্রোজেন সংবন্ধনটা আমরা মনে রাখবো হচ্ছে এসিপি দিয়ে, অ্যাজোটোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম, আর পিতে পেনিসিলিয়াম, ঠিক আছে। তো এটা হচ্ছে নাইট্রোজেন সংবন্ধন করতে পারে এসিপি, তো এখানে আছে কি অ্যাজোটোব্যাক্টর, তো অবশ্যই মাটিতে সরাসরি নাইট্রোজেন সংবন্ধন করতে পারে অ্যাজোটোব্যাক্টর। কিন্তু যদি থাকতো নাইট্রিফিকেশন করে কোনটি, তাহলে আমরা নাম থেকে বুঝতে পারতাম, সেখানে নাইট্রো শব্দটা পাইতাম। দেন যে ব্যাকটেরিয়া কোষের এক প্রান্তে একটি মাত্র ফ্লাজেলাম থাকে তাকে কি বলে? এক প্রান্তে একটি, অর্থাৎ মোনো, ঠিক আছে। তো মোনোট্রাইকাস। এর মাঝে আছে হচ্ছে এমফিট্রাইকাস, লফোট্রাইকাস, পেরিট্রাইকাস। এমফিট্রাইকাস, এমফি মানে কি? উভয়, অর্থাৎ উভয় দিকে, এদিকেও একটা এদিকেও একটা। যদি লফোট্রাইকাস, উভয় দিকে বাট একটা গুচ্ছ করে, এখানে এক গুচ্ছ এখানে এক গুচ্ছ। আর পেরিট্রাইকাস মানে তো হচ্ছে পেরি, মানে হচ্ছে ধরো সব সব জায়গায় থাকবে, এতটুকুই। দেন সায়ানোব্যাকটেরিয়া কোন ধরনের ব্যাকটেরিয়া? ব্লু গ্রিন অ্যালগি, নীলাভ, সবুজ শৈবাল। তারপর ডেঙ্গু রোগের জীবাণুবাহক করে কি? ডেঙ্গু রোগের জীবাণু হচ্ছে এডিস মশা, এটা খুব কমন একটা প্রশ্ন। ছত্রাক আক্রমণকারী ভাইরাস কোনটি? ছত্রাক আক্রমণকারী ভাইরাস হচ্ছে মাইক্রোফাজ, এটা মূলত মাইক্রোফাজ হবে। দেন ইনসুলেটর গঠন আবিষ্কার করে নোবেল পুরস্কার পান কোন বিজ্ঞানী? ফ্রেডরিক সেনগার। এগুলো ইনফরমেটিভ দেখবে জাস্ট। নিচের কোনটিতে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন ঘটে? ইস্টে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন ঘটে। দেন সাইট্রিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড তৈরি করতে ব্যবহৃত হয় পেনিসিলিয়াম। পাউরুটি তৈরি প্রক্রিয়ায় ময়দার সাথে ইস্টের ব্যবহারের ফলে পাউরুটি ছিদ্রযুক্ত হয় কোন গ্যাসের চাপে? এটা মূলত কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এবং এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের কারণেই হচ্ছে মূলত পাউরুটিটা ফুলে, ঠিক আছে। এটা নীলাভ ছত্রাক বলা হয় কোনটাকে? তো নিশল দানার কাজ কি? নিশল দানার কাজ ডিএনএ সংশ্লেষণ। ও টিকা আবিষ্কার করেন কে? টিকা আবিষ্কার করেন হচ্ছে লুই পাস্তুর, এবং এটা একটা যুগান্তকারী আবিষ্কার ছিল, এর জন্য তিনি পুরস্কারও পান। দধি তৈরিতে কোনটি ব্যবহার করা হয়? দধি তৈরি, এটা মনে রাখা খুব ইজি। দধি মানে কি? দই, দই থেকে কি ল্যাকটো বা ল্যাকটিস, ঠিক আছে। তো স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস। দেন অণুজীব বিজ্ঞানের জনক কে? অণুজীব বিজ্ঞানের জনক হচ্ছে লিউয়েনহুক। ইস্ট বেশি ব্যবহার করা হয় কোনটাতে? ইস্ট বেশি ব্যবহার করা হয় হচ্ছে রুটি শিল্পে। রুটি শিল্পে হচ্ছে রুটি ফুলাইতে, কারণ ইস্টের ওই যে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, শেষে কার্বন ডাইঅক্সাইডটা রুটি উড়িয়ে দিয়ে চলে যায়। তো আজকে এই পর্যন্তই ছিল আর কি। তো নেক্সট ক্লাসে দেখা হবে।